প্রশ্নগুলো আরেকবার একটু দেখি। হ্যাঁ আপা, আমরা কিন্তু লাইভে চলে গিয়েছি। হুম। লিংকটা বলেছি দিয়ে দিতে, আপনাকে আমাকে দিয়ে দিবে। আমি শুরু করব 2 মিনিটের মধ্যেই, আচ্ছা। 1 মিনিটের মধ্যে ইনফ্যাক্ট। পেয়েছেন আপা? হুম, হুম। হুম। স্বাগত সবাইকে। আমি উম্মে ওয়ারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগে শিক্ষকতা করি। আমি আজকে একটি নতুন প্রোগ্রাম বা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অনুষ্ঠানটির নাম আমি রেখেছি লাইট আওয়ার উইথ ওয়ারা। অনেকেই প্রশ্ন করেছেন যে লাইট আওয়ার কেন বলেছি। আসলে আমরা দেখেছি যে আমাদের দৈনন্দিন জীবনে চলার সময় আমরা এমন অনেক বিষয়ের সম্মুখীন হই, অনেক সমস্যার সম্মুখীন হই, যেগুলো সারা জীবনেও আসলে আমরা কখনো কখনো কারোর সাথে শেয়ার করি না, বা আমরা জানি না যে এই সমস্যাটির সমাধান আসলে কিভাবে করতে হবে। তো সেই বিষয়গুলো যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো নিয়ে আমরা কথা বলি না, সেগুলোতে আলোকপাত করা উচিত, আলো ফেলা উচিত। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা। যেহেতু আমি ক্রিমিনোলজি শিক্ষক, সেহেতু আমি মনে করেছি যে ক্রিমিনোলজির সাথে জড়িত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা যেমন এই পেজে কথা বলবো, তার পাশাপাশি আমরা জেনোসাইড নিয়ে কথা বলবো, আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলবো, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো। মূলত যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা কম বলি, শেয়ার কম করি। তো আজকে আমাদের প্রথম এপিসোড, আমরা আজকে কথা বলবো প্রাক শৈশব, বা যেটিকে আমরা খুব পপুলারলি আমরা জানি যে আর্লি চাইল্ডহুড। এই সময়টি আসলে একজন মানুষের পরবর্তী জীবনে কিভাবে অপরাধ প্রবণতা বাড়ায় বা বাড়াতে সাহায্য করে, সেটি সম্পর্ক কি বা সেটি সমস্যা হলে সে সমাধান আমরা কিভাবে করতে পারি, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং সেটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে আছেন আঞ্জুমান পারভিন, যিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং প্যারেন্টিং এক্সপার্ট। আমরা আজকে তাকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা যেহেতু শুরু করে দিয়েছি, থ্যাংক ইউ আমরা আপা। জি, থ্যাংক ইউ। তো যেহেতু আমরা সবসময় আর্লি চাইল্ডহুড কথাটি কিন্তু আপনি শুনি, যে আর্লি চাইল্ডহুড, কিন্তু এটি আসলে একদম একজন শিশু জন্ম নেওয়ার কত সময় পর্যন্ত আমরা আসলে এটিকে আর্লি চাইল্ডহুড বলি, সেটি যদি প্রথমে একটু আমাদেরকে বলতেন। একদম কনসেপশন থেকে ৮ বছর পর্যন্ত। 0 to 8 ইয়ার্স বলি। সেটাকে আর্লি চাইল্ডহুড বলা হয়। আচ্ছা, তো আর্লি চাইল্ডহুড আসলে আমরা অনেক সময় ভাবি যে ছোটবেলার ঘটনা বাচ্চাদের মনে থাকে না, ছোটবেলায় অনেক কিছু বলে সেটা হয়তো বা বাচ্চাদেরকে প্রভাবিত করে না, কিন্তু আমরা যখন এটি নিয়ে কথা বলি বা পড়াশোনা করি তখন কিন্তু দেখি যে না, পরবর্তী জীবনের সাথে আর্লি চাইল্ডহুডে আসলে খুব স্ট্রং একটি সম্পর্ক আছে। তো কেন আর্লি একদম। চাইল্ডহুডে 0 থেকে 8 বছর এটি একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, সেটি একটু আপনার কাছ থেকে শুনবো। প্রথম যে বিষয়টা মিশো আপা সেটা হচ্ছে যে এই সময়টা ব্রেইনের ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হয় এবং বিভিন্ন এরিয়া গুলোর ফাউন্ডেশনটা তৈরি হয়। যেমন কিছু এরিয়ার স্ট্রাকচার তৈরি হয়ে যায় কনসিভ করার পরই, এবং নিউরাল নেটওয়ার্কিং গুলো তৈরি হয় জন্মের পরে। যত তার ইন্টারাকশন হয়, কমিউনিকেশন হয় এনভায়রনমেন্টের সাথে, তার প্রাইমারি কেয়ার গিভার প্যারেন্টসদের সাথে, তত বেশি হচ্ছে তার নিউরাল নেটওয়ার্কিং গুলো ডেভেলপ করতে থাকে। এবং এটা বয়সের সাথে সাথে এক একটা সময় এক একটা এরিয়ার জন্য সেন্সিটিভ পিরিয়ড। যেমন 2 to 4 ইয়ার্স আমরা বলি ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সেন্সিটিভ পিরিয়ড। 3 to 4 ইয়ার্স এই সময়টা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের জন্য অনেক বেশি, বা পিয়ার ইন্টারাকশনের জন্য অনেক বেশি সেন্সিটিভ। তো এক একটা এরিয়া এক একটা সময়ে যেরকম ভাবে আপনার সেন্সিটিভ, ওই সময় যদি আমরা ওই এনভায়রনমেন্ট গুলো, ওই স্টিমুলেশন গুলো তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অপটিমাম লেভেল বলি আমরা, যে সর্বোচ্চ বিকাশটা সম্ভব হয়। এই জন্যই বলা হয় যে আর্লি ইয়ার্সটা অনেক ইম্পর্টেন্ট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে আমাদের মানসিক
মনোসামাজিক যে বিকাশটা আমরা বলি সেই বিকাশের জন্য। শুধুমাত্র ভাষার দিকটা আমি বলবো না, যে ইউজুয়ালি দেখা যায় যে ভাষা এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই দুটো এরিয়া নিয়ে আমরা খুব কনসার্ন থাকি, বিকজ এই দুটো এরিয়া খুব দেখা যায় চোখে পড়ার মতো, যে শিশু কতগুলো শব্দ বলছে, কথা বলছে কি বলছে না, বা হাঁটতে পারছে কি পারছে না। কিন্তু মনোসামাজিক এই সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টের এই জায়গাটা কিন্তু আমরা ইগনোর করে যাই, অনেক সময় আমরা এটা খেয়ালই করি না যে আমার বাচ্চাটা ইমোশনালি বা সোশ্যালি ওর যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠছে কিনা। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে এই পুরো সময়টাকে বলা হয় খুবই জরুরি, এবং তার পরবর্তী জীবনে তার অনেক তার ব্যক্তিত্ব গঠনে আমি বলবো সবার আগে ব্যক্তিত্ব গঠনে এটার একটা প্রভাব আছে, এবং পরবর্তী জীবনে তার বিভিন্ন রকমের রিলেশনশিপে এবং বিভিন্ন রকমের যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, যেমন তার একটা মানে কাজের জায়গা থাকবে, তারপরে তার হচ্ছে একটা পার্সোনাল লাইফ থাকবে, সমস্ত কিছুর ফাউন্ডেশন কিন্তু তৈরি হয় এই আর্লি ইয়ার্সে। ওকে। আপা এই যে মনোসামাজিক জায়গাটির কথা বললেন, যেটি আসলে আমরা কম গুরুত্ব দিই, আমরা আসলে যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলো নিয়ে আমরা হয়তো বা খুব বেশি আলোচনা করি, যে ওর কত সময় দাঁড়ালো, কত সময় বসলো, কত সময় কথা বললো, কিন্তু এই যে তার সাইকোলজিক্যাল যে ইস্যুসটা, এটা কিন্তু আসলে আমরা যারা বাবা মা বা যারা আরো কেয়ার গিভাররা থাকেন, আমরা কিন্তু বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিই না। যেটা অনেক সময় আমরা শুনি যে বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে, অনেক জোরে জোরে কথা বলে, মিথ্যা কথা বলে টেলিফোনে, কিন্তু আমরা মনে করি যে এটা একটা বাচ্চা বুঝতে পারে না। কাজে এই কোন বিষয়গুলো স্পেশালি প্যারেন্ট বা কোন কোন বিষয়গুলো আসলে একটি বাচ্চার এই মনোসামাজিক জায়গাটিকে আসলে প্রভাবিত করে বা পজিটিভলি অথবা ক্ষতিগ্রস্ত করে বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রভাবিত করার এই বিষয়টা কিন্তু শুরু হয় একদম ডে ওয়ান থেকে, কনসেপশনের ওই সময় থেকে কিন্তু পুরো প্রসেসটা শুরু হয়ে যায়। সো মায়ের স্ট্রেস, মায়ের অ্যাংজাইটি লেভেল, এই সমস্ত কিছু প্রভাব কিন্তু পড়ে আমাদের গর্ভের সন্তানের উপরে। তো এই জায়গাটা আমাদের ভুলে গেলে চলবে না, যে আমরা মায়ের ভালো থাকা, সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা গর্ভাবস্থায় ভীষণভাবে জরুরি ওই শিশুর মানসিক বিকাশের জন্য এবং সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের জন্য। এর পরবর্তীতে জন্মের পরে যে বিষয়টা আসে সেটা হলো যে তার পারিপার্শ্বিক পরিবেশটা কি দিচ্ছি আমরা তাকে, সেই পরিবেশ কতটুকু চাইল্ড ফ্রেন্ডলি, কতটুকু রেসপন্সিভ। একটা বিষয় যেমন আমরা খুব বলি যে জন্মের 28 দিনের মধ্যে অ্যাটাচমেন্টটা কেমন, ইমোশনাল বন্ডিংটা কেমন মায়ের সাথে, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করতে তার পরবর্তী জীবনের ইমোশনাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টের এরিয়াটা। তো এই জায়গাগুলোকে আমরা বলবো যে মায়ের ভালো থাকা, সুস্থ থাকা, এবং শুধু মা না, ওই পরিবারটিতে যারা যারা আছেন শিশুর আশেপাশে, বাবার রোল থাকে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের একটা রোল থাকবে, সবাই মিলে যে পরিবেশটা দিচ্ছে সেভাবেই কিন্তু শিশুটি বেড়ে উঠবে। আর যে পয়েন্টটা আপনি বলেছেন যে মিথ্যা বলা বা শিশুর সামনে ঝগড়া করা, এগুলো যত বেশি এক্সপোজার এদিকে পাবে, শিশুটি কিন্তু এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে, তার কাছে কিন্তু মনে হবে এটাই একটা স্বাভাবিক পরিবেশ, এই হচ্ছে মানুষ, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক একটা আচরণ। তার কাছে মিথ্যা বলাটা তখন কিন্তু অস্বাভাবিক কিছু মনে হবে না, বা মনে হবে না যে মিথ্যা বলাটা এটা একটা অপরাধের মধ্যে পড়ে, এটা সে বুঝবে না। আবার অন্যদিকে ঝগড়া করা, যখন সে দেখছে যে বাবা মা চিৎকার করে কথা বলছে, তার কাছে মনে হবে যে কনফ্লিক্ট রিজলভ করার বুঝি এটাই একমাত্র উপায়, যে চিৎকার করে কথা বলতে হবে। বা কোনো কোনো ক্ষেত্রে তো আমরা এটাও শুনি যে বাবা মা মারামারি পর্যন্ত হয়ে যায়, যেটা সন্তান দেখে ফেলে। তো এই জিনিসগুলো কিন্তু এটাকে স্বাভাবিকভাবে ধরে নিয়ে সে বড় হবে, এবং পরবর্তীতে এই শিশুটি যখন আবার তার পার্সোনাল লাইফে তার ইন্টিমেট পার্টনারকে সে যখন হিট করছে বা এই ধরনের আর্গুমেন্ট হচ্ছে তার, তখন কিন্তু আমরা সেটাকে বলছি যে একটা ক্রাইম হয়ে যাচ্ছে বা এটা একটা অপরাধ। কিন্তু শিশুটি যে ছোটবেলা থেকে এই ধরনের একটা পরিবেশ থেকে বড় হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে আমরা খুব ল দিয়ে এই জিনিসগুলোকে ম্যানেজ করতে চাই, হ্যাঁ, লিগাল একটা বাউন্ডারির মধ্যে ফেলে দিতে চাই, কিন্তু আমরা কখনোই কেন মানুষটি এরকম হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা আসলে অ্যানালাইজ করতে চাই না, বা সেই বিষয়গুলো আমরা আসলে ওভারলুক করে যাই। যেমন আজকের একটা বিষয় আমি বলবো মিশকাপ আপনাকে, যে আমি যখন 2013-তে আসলে আমার মাস্টার্স এর থিসিস পেপার লিখি, তখন আমার সাবজেক্ট ছিল এক্সপ্লোরিং প্যারেন্টিং প্র্যাকটিসেস। তখন লিটারেচার রিভিউ করতে গিয়ে আমি প্রথম এই কনসেপ্টের সাথে কানেক্টেড ফিল করি যে ক্রিমিনাল যাদের মধ্যে ক্রিমিনাল বিহেভিয়ার আছে, তাদের এই ফাউন্ডেশনটা আসলে তৈরি হয়ে যায় আর্লি চাইল্ডহুডে। 2013 থেকে আজকে কথা বলছি আমরা 2020-এ, এতগুলো বছর লেগেছে এই বিষয়টা নিয়ে কথা বলবার মতো কোনো প্ল্যাটফর্ম আসলে ওইভাবে পাওয়া যাচ্ছিল না বা বলা হয়ে ওঠে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই বিষয়টিকে আপনি যে এমফেসিস দিচ্ছেন। এবং সত্যি কথা যেটা, আপনি, আপনার সাথে আমার পরিচয় না হলে আমি জানতামও না যে বাংলাদেশে ক্রিমিনোলজি বলে একটা সাবজেক্ট আছে এবং এটা নিয়ে পড়াশোনা করছে মানুষ। আপনার মনে আছে যে একবার আমি জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে পড়ে তারা কোথায় কাজ করতে যাবে বা তাদের প্ল্যানটা কি। এবং এই জায়গাটাতে যে আসলে কানেক্টেড ফিল করার একটা বিষয় এবং এখানে যে একসাথে কাজ করার একটা বিষয় আছে, যে আমরা অ্যাডাল্ট ক্রিমিনোলজি নিয়ে, ক্রিমিনাল বিহেভিয়ার নিয়ে যখন ভাবছি, এট দ্য সেম টাইম আমাদের চিন্তা করতে হবে যে এই মানুষটির আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের পরিবেশটা কেমন ছিল, তার প্যারেন্টসদের সাথে তার কানেকশন বা রিলেশনশিপ কেমন ছিল, বা প্যারেন্টিং স্টাইল গুলো কেমন ছিল তার প্যারেন্টসদের। তো আপা আরেকটা যে যেটা জিজ্ঞেস করবো, যে অনেক সময় দেখা গেছে যে আমরা যখন বড় হয়ে যাচ্ছি আমরা কিছু প্রবলেম ফেস করি। অনেকে হতে পারে যে তার কোনো রিলেশনশিপে সে স্টেবল থাকতে পারে না, অথবা সে হয়তো খুব অল্পতে রেগে যায়। হ্যাঁ, এক এক ধরনের সমস্যা আমরা পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে আমরা ফেস করি, কিন্তু আমরা জানি না, যেটা আপনি একটু আগে বললেন, যেটার গোড়াটা কিন্তু আসলে শুরু হয়ে গেছে আমার ছোটবেলা থেকে। তো মূল সমস্যাটা কিন্তু আপা আমাদের, এটা আমার মনে হয়েছে যে আমাদের যে সমস্যাগুলো আমরা জানি না যে এটির শুরুটা কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, এবং এটা জানি না বলে আমরা কিন্তু সমাধানটা করতে পারি না। আমি যখন জানবো যে ছোটবেলায় আমি আমার বাবাকে দেখেছি আমার মাকে মারতে, সে কারণে আমি মনে করি যে একজন পুরুষ একজন নারীর গায়ে হাত তুলতে পারে, তখনই কেবলমাত্র আমি কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারবো বা সেটি নিয়ে আমি ভাবতে পারবো। কিন্তু আমি যদি মনেই করি যে না এটা তো ঠিক আছে, ইটস ফাইন, তখন কিন্তু আসলে আমি এটিকে প্রবলেম হিসেবে দেখবো না। তো এটা কিন্তু আমরা চলার পথে আমরা সবাই দেখি, বা আমাদের নিজেদের মধ্যেও আছে যে ছোটবেলার কিছু ঘটনা, কিছু ট্রমা কিন্তু আমাদেরকে বড় হয়ে আমাদেরকে ভোগায়। তো সেটি কিন্তু আসলে, এটা কি এরকম যে যত বেশি সময় যাবে আসলে সমস্যাটি তত বেশি আমার মধ্যে আসলে থাকবে, বা এটা আরো বেশি গাঢ় হবে, ডিপ রুটেড হয়ে যাবে? এটা বিষয়টা হচ্ছে মিশপ, যে আমরা জন্মের পরে 6 মাস বয়স পর্যন্ত আমরা সাবকনসিয়াসলি আমাদের আশেপাশে যত মেসেজ আছে আমরা কিন্তু সেগুলোকে রিসিভ করি, যতদিন পর্যন্ত আমাদের লজিক ব্রেইনটা অ্যাক্টিভেট না হয়, আমরা লজিক্যালি ফিল্টার করতে না পারি যে কোন ইনফরমেশনটা আমি রিসিভ করবো আর কোনটা আমি রিসিভ করবো না, বা কোনটা আমি আমার নিজের মতো করে একটা সাইকোলজিক্যাল ডিসপোজিশন আমার তৈরি হবে। তো সেই পর্যন্ত তো আমরা সবকিছু আসলে রিসিভ করছি, বুঝছি না, বাবাকে যেটা করতেছি আশেপাশে যা দেখছি রিসিভ করলাম। এবার এই পুরো খেলাটাই কিন্তু চলছে আমার সাবকনসিয়াস ব্রেইনে। এবার আমি এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু বড় হয়ে যাচ্ছি, এবং বড় হওয়ার একটা সময় গিয়ে কখন যে আমি আমার ওই বিহেভিয়ার গুলো, আমার ওই ইনফরমেশন গুলো আমার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করছে আমি কিন্তু নিজেও বুঝতে পারি না। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে কোনো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ইফেক্টিভ হবে না, সেই মানুষও বুঝতে পারবে না তার প্রবলেমের কারণটা কি, বা সে যে প্রবলেম লিড দিচ্ছে তার যে কমিউনিকেশন ডিফিকাল্টিজ আছে সে কিন্তু তার সারা জীবনও সেটা বুঝতে পারবে না। যেমন এটা একটা সাইকোলজিক্যাল চেইন, যে একজন মা, আমরা একটা রিসার্চে পড়েছি যে মায়ের যদি সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, তিনি যে সন্তান ধারণ করলেন, সন্তান জন্ম হলো, ওই সাইকেলটা কিন্তু সন্তানের মধ্যেও চলে গেল এবং তারপরে আরেকটা জেনারেশন ওই প্রবলেমটা যাবে, আনটিল একটা জেনারেশন কোন রকমের সাইকোলজিক্যাল ইন্টারভেনশন পায়। আচ্ছা, আমরা অনেকেই মন্তব্য করছেন, প্রশ্ন করছেন। এখানে সুমাইয়া ইকবাল, আমি একটু প্রশ্নটি পড়ি। What are the effects of emotional negligence from fathers on children? We focus considerably on mothers, but oftentimes leave out the significance of the father in being a role model for children. আবার যদি একটু উত্তরটা দিতেন। ডেফিনেটলি বাবা মা দুজনেই কিন্তু প্রাইমারি কেয়ার গিভার, এবং দুজনেরই কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে ছেলেমেয়ের বেড়ে ওঠাতে এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টে। সেক্ষেত্রে একজন প্রাইমারি কেয়ার গিভারের অ্যাবসেন্স কিন্তু অনেক বড় একটা ভ্যাকুয়াম তৈরি করে সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি এটার একটা এফেক্ট তো থাকবেই। আর যখন এই জায়গাটাতে আমরা দেখি যে বাবা আনএভেইলেবল ইমোশনালি, তখন কিন্তু যে কোনো প্যারেন্ট যদি ইমোশনালি আনএভেইলেবল হয় সেক্ষেত্রে আমরা বলি যে ইনসিকিউর একটা অ্যাটাচমেন্ট স্টাইল ডেভেলপ করে, মানুষের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। তো সেই জায়গাটা তো সেটা বাবা হোক মা হোক যেই হোক থেকে যাবে। এবং বাবাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমাদের সোশ্যালি আমাদেরকে যেভাবে বড় করা হয়, বাবা ফিগারটাকে আমরা কিন্তু দেখি যে একটা সিকিউর ফিগার হিসেবে, বা কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা বাবার সাথেই ডিসকাস করতে পছন্দ করি, যে এই বিষয়টা হয়তো বা আমি আমার মায়ের সাথে ডিসকাস করতে পছন্দ করছি না, মনে করি যে বাবা এটা ভালো ডিসিশনটা দিতে পারবেন, এটা আমরা অনেক সময় ভাবি যে আমাদের মাথায় এটা
Exactly. এবং মাদেরকেও কিন্তু আমরা দেখে বড় হই, এই কথাগুলো বলেন যে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখি, তোমার বাবার সাথে কথা বলিনি। আমরা Right. আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রেও দেখেছি যে কোন একটা কিছু মাকে জিজ্ঞেস করলে মা বলে তোমার বাবা আসুক, বাবার সাথে কথা বলে। তো Right. সেই জায়গা থেকে কিন্তু একটা অনেক বড় রকমের ভ্যাকুয়াম তৈরি হতে পারে। হ্যাঁ, তো ইমোশনাল ডেভেলপমেন্ট কেন, সব ধরনের ডেভেলপমেন্টেই এর একটা এফেক্ট থাকবে। এবং যদি না এটা নিয়ে সে কাজ করে, আমি এখানে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলতে চাই। আমি যেহেতু সিঙ্গেল প্যারেন্ট, আমার ছেলেটা 17 বছর, তো আমার ছেলের ক্ষেত্রে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, যে ওর আস্তে আস্তে যখন বড় হচ্ছে, ওর 8 বছর বয়সে আমরা সেপারেট হয়ে যাই। তো এই সময়টাতে 10-11 বছর বয়স ওরা যেটা হয় যে ও ক্রিকেট খেলা নিয়ে বা স্পোর্টস এরিয়াগুলো নিয়ে ও ডিসকাস করতে চায়, বা এমন কিছু এরিয়া ওর গেমস রিলেটেড কিছু বিষয় ও বাবাকে খুঁজে বা বাবার সাথে কমফোর্টেবল। তো এমন জায়গাগুলোতে আমি খুব মানে কি বলবো, খুব মানে স্ট্রেস ফিল করতাম এবং খুবই কি বলবো হতাশ হয়ে যেতাম, যে ফ্রাস্ট্রেটেড ফিল করতাম যে আমি তো এই ব্যাপারগুলো তো বুঝি না, আমি একদম স্পোর্ট পার্সন না। আমি তখন ওর বাবাকে পার্সিউ করতাম যে ওকে যাতে সেই স্পেসটা দেওয়া হয়, ও যাতে ওই কথাগুলো বাবার সাথে বলতে পারে। এমন আরো অনেক, যেমন ওর পিউবার্টির সময় আমার কাছে মনে হয়েছে আমরা তো আসলে কালচারালি অনেক বেশি ওপেন মাইন্ডেড না, হ্যাঁ, যে ছেলেদের পিউবার্টি যে চেঞ্জ গুলো সেটা নিয়ে আমি ওর সাথে কথা বলতে একদমই কমফোর্টেবল ছিলাম না। যেহেতু আমি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি তো ওটা বুঝতে পারছিলাম যে ওতে চেঞ্জ গুলো আসবে এন্ড হি নিডস সামওয়ান টু টক অ্যাবাউট ইট। তো ওই সময়গুলোতে ওই স্পেসটা ক্রিয়েট করে দেওয়া তাকে, সো দ্যাট ও কথা বলতে পারে বাবার সাথে, ওর বাবাকে গাইড করা। বা আমি কিছু বই তখন কালেক্ট করলাম, যে অ্যাটলিস্ট বইগুলো ওকে দিলাম। ওর আমার মনে আছে আমি একবার ওর মানে ওর 11th এর পর থেকে প্রত্যেকটা বার্থডেতেই ওর এই চেঞ্জ গুলার উপরে বিষয়ে বই কালেক্ট করতাম এবং ওকে ওই বইটা দেওয়ার চেষ্টা করতাম, সো দ্যাট ও পড়তে পারে এবং ওর যদি কিছু বলার থাকে ও যাতে বলতে পারে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে বাবা মা দুজনের সমান ইনভলভমেন্টেরই দরকার আছে বেড়ে ওঠার ক্ষেত্রে। কখনোই আমি বলবো না যে শুধুমাত্র মায়ের রোলটা অনেক ইম্পর্টেন্ট, বাবার রোলটা না। দুজনেরই ইকুয়ালি রোলটা ভাগ করে নিতে হবে যে কোথায় গেলে, এবং দুজনের মধ্যে একটা এগ্রিমেন্টে থাকতে হবে। সেটা আমরা সিঙ্গেল প্যারেন্ট হই, বাবা মার ডিভোর্স হয়, বাচ্চার সাথে কিন্তু মারও ডিভোর্স হয় না, বাবারও ডিভোর্স হয় না। তো ওই জায়গাটাতে যদি একটা কমন একটা গ্রাউন্ড তৈরি করা যায়, যেখানে আমরা সন্তানদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি এবং সন্তানরা যাতে সিকিউর ফিল করে যে না, আমি বাবাকেও পাচ্ছি, মাকেও পাচ্ছি একইভাবে, এবং দুজনেই আমার সাথে কানেক্টেড আছে। কিন্তু আপা মানে যদি আমরা সেপারেশন নাও হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমরা বাসার মধ্যে একটা অলিখিত রুল তৈরি হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে শুধু মা টেক কেয়ার করবে। ধরেন ঘুম পাড়ানো, খাবার খাওয়ানো, হ্যাঁ বাবার কাছে একবেলা মা দিয়ে যেতে পারবে না, বাবা বলে আমি তো এটা পারি না, আমি তো এটা করতে জানি না। তো এটা কিন্তু আমরা ভাগ করে ফেলি যে কিছু কিছু জায়গা শুধু মা করবে আর বাবা সেগুলো পারে না বা উনি করতে পারেন না। তো এটা তো ধরেন একটা নর্মাল ফ্যামিলিতেও এটা হচ্ছে, এবং অধিকাংশ ফ্যামিলিতে আমি দেখেছি, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছে আমরাও দেখেছি আমাদের ফ্যামিলিতেও। তো এই বিষয়গুলো আসলে তো যত বেশি আমরা কথা না বলবো, বা প্যারেন্টিং যেটা আসলে একটা শেখার বিষয়। আমি আমার নিজস্ব প্রফেশনে যতই শিক্ষিত হই না কেন, আমি যখন বাবা বা মা হচ্ছি, প্যারেন্টিং যেমন আলাদা করে বোঝার একটি বিষয়, শেখার বিষয়, জানার বিষয়, এটি কিন্তু আমার মনে হয় আমাদের সোসাইটিতে আমাদের মনে সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি কিন্তু এটি। কারণ কিছু হলেই বলবে যে আমরা তো এভাবে বড় করে ফেলেছি, মানে গুরুজনরা, আমরা তো এভাবে বড় করলাম, একটা মার দাও ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটা আপনি মানে কি মনে করেন যেটা আসলে কি করা যেতে পারে? প্রথম বিষয়টা হচ্ছে যে বাবাদের যে এক্সাম্পলটা দিলেন যে বাবা আমি খাওয়াতে পারি না, আমি ঘুম পাড়াবো কেন, আবার আমি আর্লি চাইল্ডহুডে ফেরত আসবো। যে আমরা ছেলে বাচ্চাটিকে একটা বল কিনে দিচ্ছি, গাড়ি কিনে দিচ্ছি, আর মেয়ে বাচ্চাটাকে পুতুল দিচ্ছি, টেক কেয়ার করো, বেবিসিট করো, গোসল করো, ছেলে বাচ্চাকে ডিসকারেজ করছি, তুমি কেন পুতুল দিয়ে খেলবে, তুমি তো ছেলে, তুমি পুতুল দিয়ে খেললে মায়েদের মধ্যে দেখে একটা অ্যালার্মিং বিহেভিয়ার কাজ করে যে আমার ছেলে কেন পুতুল দিয়ে খেলছে, মানে কে সেগ্রিগেশন গুলো কোথা থেকে আসলো, কেন আসলো। এবং বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, তার একটা সময় বড় হয়ে তাকে একটা বাবা রোল প্লে করতে হবে, সেইভাবে আমরা আমাদের ছেলে সন্তানটাকে তৈরি করি না। কিন্তু মেয়ে সন্তানকে কিন্তু বলি তোমার বিয়ে হবে, তোমার বাচ্চা টেক কেয়ার করতে হবে, তোমাকে রান্না করতে হবে, সবার মন জয় করতে হবে। কিন্তু ছেলে বাচ্চাটাকে কিন্তু আমরা এই মেসেজ গুলো দিচ্ছি না যে তুমি বড় হয়ে তোমার কিন্তু একটা বাবা রোল থাকবে, তুমি যাই কাজ করো না কেন, যেটাই করো না কেন, তোমার আবার সন্তান হবে, তাদেরকে তোমার টেক কেয়ার করতে হবে, তাদেরকে তোমার টেক কেয়ার করার জায়গায় এই স্কিল গুলো থাকবে। যেমন এটা মনে হয় শুনেছে আমাদের বন্ধু জিজ্ঞেস করে দেখেন, বা আমি আমার বন্ধুদেরকেও আমি দেখেছি, আমার বন্ধুদের
দেখেছি রাইট। যে এই বিষয়গুলো নিয়ে তারা রেডি না এবং তাদের সাথে কোনো কেউ কথা বলেনি। আমার নিজের ভাই ছিল, আমি আমার ভাইকেও আমি দেখেছি যে আমার মা কখনোই এটা বলেনি যে তোমার বড় হয়ে বিয়ে করতে হবে, বাবা হতে বিয়ে হবে। করতে হবে, চাকরি করবে, এগুলো পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তুমি বাবা হবে, তোমার বাচ্চাকে তোমার টেক কেয়ার করতে হবে, তোমার বাচ্চার জন্য তোমার এই স্কিল গুলো লাগবে, সেগুলো জি, ছিল না। জি। ইভেন লাইফ স্কিলের ব্যাপারেও কিন্তু আপনি দেখবেন যে ছেলেদেরকে ঘরের কাজে কিন্তু আমরা এনকারেজ করি না। যে একটা মেয়ে বাচ্চাকে যেমন আমরা বলি তুমি একটু রান্না করো, তুমি হ্যাঁ, হ্যাঁ। একটু কাপড়টা ধুয়ে ফেলো, ছেলে বাচ্চাদেরকে কিন্তু আমরা আলাদা করে রাখি, ওদেরকে এই কাজগুলোতে ইনভলভ করি না। তো খাবার তৈরি করা যে তারও একটা বেসিক স্কিল, তারও একটা বেসিক লাইফ স্কিল, কাপড় ধোয়া যে তারও একটা বেসিক লাইফ সেলফ স্কিল, বাচ্চার ডিপেন্ডেন্ট কাজে, তারও হওয়া দরকার। একটা মেয়ের মতো হ্যাঁ একটা ছেলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এক্স্যাক্টলি। দরকার। এবং ওয়াশরুমটা যে তাকেও ক্লিন করতে হবে, মানে এই জায়গাগুলোতে আমরা কিন্তু বাচ্চাদেরকে ওইভাবে বড় করি না, কিন্তু তারপরে গিয়ে হয়তো বা সাডেনলি তার কাছে এক্সপেক্ট করছি যে তুমি কেন বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে না। ওই তার কিন্তু এটা দোষ না, কারণ তার হুম। বেড়ে ওঠার পুরোটা সময় কিন্তু তাকে কেউ এই কাজগুলো করতে বলেনি, বা সে তার বাবাকে এটা করতে দেখেও বড় হয়নি, সত্যি কথা তাহলে ওই যেটা। আর্লি চাইল্ডহুড ঘুরে ফিরে খুব কিন্তু আমরা দেখি ইম্পর্টেন্ট। ওই আর্লি এক্স্যাক্টলি। চাইল্ডহুড এর এক্সপেরিয়েন্সটাই কিন্তু আমাকে পরবর্তীতে আমার সাবকনশিয়াস মাইন্ডকে কিছু জিনিসকে রাইট এবং রং বলছে। এক্স্যাক্টলি। এবং এখানে প্যারেন্টিং এর জরুর, মানে প্যারেন্টিং স্টাইলটা খুব ইম্পর্টেন্ট। এবং প্যারেন্টস আসলে তার কতটুকু নলেজ আছে এই বিষয়গুলো সম্পর্কে, সেই জায়গাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনার যে প্রতিকূল শিশু কাল যদি হয়, যেটাকে আমরা বলি অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস, হুম হুম। যে অভিজ্ঞতাগুলোর কোনো একটি বা একাধিক যদি কেউ মানে সম্মুখীন হয়, তাহলে পরবর্তী জীবনে তার অপরাধ প্রবণতাটা তার বাড়তে পারে বা বেশি থাকতে পারে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই প্রতিকূল পরিবেশ বা অ্যাডভার্স চাইল্ডহুড, এটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। প্রথমটাই হচ্ছে ইমোশনালি আনএভেলেবল প্যারেন্টস থাকবে। জি। তারপর যে কোনো রকমের ভায়োলেন্স তারা এভিডেন্স, মানে এভিডেন্ট করে যে এনভায়রনমেন্টে মারামারি ঝগড়াঝাটি, সেটা নিজের বাবা মায়ের মধ্যেও দেখতে পারে বা আশেপাশের মানুষের মধ্যেও দেখতে পারে, সেই বিষয়টা থাকবে। অনেক রকমের অ্যাবিউজের ঘটনা ঘটে, সেই জিনিসগুলো, বা শিশুকে যদি মারা হয়, শিশুকে যদি ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, ইমোশনালি অ্যাবিউজ করা হয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাডভার্স চাইল্ডহুডের মধ্যে পড়বে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে পভার্টি, যে তার খাওয়া দাওয়া ঠিক মতো আছে কিনা, সে সেফ ফিল করে কিনা যে এনভায়রনমেন্টে সে আছে, এই সমস্তগুলো বিষয় কিন্তু তার বেড়ে ওঠার বিষয়ে একটা প্রভাব ফেলবে, এবং এগুলোকে আমরা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স বলে থাকি। আচ্ছা, এখানে আমি একটি চার্ট একটু দেখাতে চাই, যদি হ্যাঁ, যে এখানে যেমন কিছু কিছু বিষয় এখানে আছে আপনি যেগুলো বললেন, যেগুলো আমরা দেখছি যে সে যদি তার সামনে মারামারি, ফিজিক্যাল অ্যাবিউজ দেখে, ইমোশনাল রাইট। অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, এই বিষয়গুলো আসলে পরবর্তী জীবনে তার মধ্যে অপরাধ প্রবণতা বাড়াতে পারে। তো এগুলোর ইফেক্ট গুলো কিরকম হতে পারে সেটা যদি একটু আমাদেরকে বলতেন। প্রথম কথা হচ্ছে এই প্রত্যেকটা অ্যাবিউজ কিন্তু শিশুর মস্তিষ্কে একটা ট্রমা তৈরি করে, এবং এগুলো সব ট্রমেটিক এক্সপেরিয়েন্স। এবং ট্রমা থাকলে যেটা হয় যে পুরো ব্রেইনটা আপনার স্ট্রেস হরমোন দিয়ে ফ্লাডেড হয়ে যায়, হ্যাঁ, পুরো আচ্ছা। ব্রেইনটা ছেয়ে যায় স্ট্রেস হরমোন দিয়ে। তো ওভারঅল তার ডেভেলপমেন্ট কিন্তু জিওপাটাইজড হবে, সে যেই বয়সে এটা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাতে এখন ডেভেলপমেন্টের যে ডোমেন গুলো আমরা বলি, যে ফিজিক্যাল ডোমেনও জিওপাটাইজড হবে, তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে তার ফিজিক্যাল ডোমেন বলেছি, ল্যাঙ্গুয়েজ বলেছি, সোশ্যাল ইমোশনাল বলেছি, এবং কগনিটিভ ডোমেন, যে তার জ্ঞানীয় যে বিকাশটা সেটাও কিন্তু জিওপাটাইজড হবে। তো ওভারঅল চাইল্ড ডেভেলপমেন্টের পুরো প্রসেসটাই কিন্তু বাধার সম্মুখীন হয়। তো এখানে আর, এবং এখন ডিপেন্ড করবে হচ্ছে ট্রমাটা কোন লেভেলে ছিল, ট্রমার ডিগ্রিটা কোন লেভেলে, ট্রমাটা কি ইন্টারভেনশন পেয়েছে, কি হিল হয়েছে, কি হয় নাই, সেটার উপর ডিপেন্ড করবে যে তার বড় রকমের কোনো মেন্টাল ইলনেস তৈরি হবে কিনা, এবং সেটা আসলে সেইটার ডিগ্রিটা কোন লেভেলে। তো সেটা যত দিন যাবে, তার সাথে যদি আরো অনেক বেশি ট্রমা এসে কানেক্টেড হতে থাকে, তাহলে তার মেন্টাল ইলনেস এর পরিমাণটা আরো বাড়বে বা কমপ্লেক্সিটি আরো বাড়বে। আর যদি ট্রমার পরিমাণ যদি তার বা ডিগ্রি যদি কম থাকে, সেই জায়গাটাতে তাকে যদি ইন্টারভেনশনও সে পায়, তাহলে মেন্টাল ইলনেস এর রেট অনেক কম হবে। একটা ইন্টারেস্টিং রিসার্চ আছে, এটা চাইনিজ একটা ইউনিভার্সিটি, ওরা করেছিল যে ওদের আর্লি ইয়ার্স এ
ওরা দেখেছে যে যে বাচ্চারা আর্লি ইয়ার্স এর সাপোর্ট পেয়েছে, প্রপার আর্লি ইয়ার্স ডে কেয়ার সেন্টারে যারা ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে 9% বাচ্চার ক্রিমিনাল বিহেভিয়ার পাওয়া গিয়েছে 18 বছর বয়সে, আর যারা ওই সার্ভিসটা পায়নি তাদের দেখা গেছে 15%। আবার একই ফাইন্ডিংস যখন 35 ইয়ার্স ওল্ডের কি বলবো মেল বা ফিমেল বাচ্চাদের করা হয়েছে, তখন সেখানে দেখা গেছে যে 17% চান্সেস অনেক হাই। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে প্রপার কেয়ারটা দিতে পারছি কিনা ওদেরকে আর্লি ইয়ার্সে। এবং শুধুমাত্র ধরেন আমি যদি বলি যে ওকে প্রি স্কুলে পাঠাচ্ছি, ও প্রি স্কুলে যাচ্ছে এবং ওইটাই এনাফ, এবং প্রি স্কুলে গিয়ে ধরেন ও শুধুমাত্র দেখা গেল যে কিছু পেপার ওয়ার্ক করছে বা রাইমস করলো, টিচারদের সাথে চলে আসলো, কিন্তু অন্যান্য যে এরিয়াগুলো কভার করার কথা সেই এরিয়াগুলো কভার করা হলো না, তখন কিন্তু তার এই ক্রিমিনাল বিহেভিয়ারের চান্স গুলো অনেক বেড়ে যাচ্ছে। এবং ওখানে স্পেসিফিকলি মেনশন করা ছিল যে কোয়ালিটি আর্লি কেয়ার থাকতে হবে। রাইট। তো এই বিষয়গুলো তাহলে আমরা দেখছি, আপনি দেখেন যে আপনি যেটা বললেন যে একটা মানুষের ফিজিক্যাল জায়গায়, শারীরিক জায়গায় সে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানসিক জায়গায় সে ক্ষতিগ্রস্ত হতে পারে, ইমোশনাল জায়গায়, মানে তার মানে এটা খুবই মানে ভালোভাবে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা অনেক সময় ভাবি যে আমার ছোটবেলায় একটা ঘটনা আছে এবং আমরা সাধারণত চাই সেটিকে লুকিয়ে রাখতে। যেমন আমি আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাডভাইজার, অনেক সময় দেখা গেছে আমার ছেলে স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টরা তারা আসে এবং তারা তাদের একটা ট্রমার কথা শেয়ার করতে চায়, এবং অদ্ভুত বিষয়, তাদের হয়তো এখন বয়স 18, 19, 20, তারা বলছে যে আমি দ্য ফার্স্ট পার্সন যার সাথে সেই বিষয়টি শেয়ার করছে, এবং সেটি হয়তো বা একটি সেক্সুয়াল অ্যাবিউজের একটি ঘটনা। তো আমি শুনে আসলে আমি যেহেতু প্রফেশনাল না, আমি আমার জায়গা থেকে যতটুকু তাকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমি আসলে বুঝতে পারি তার একটা প্রফেশনাল নিড বা একটা হেল্প দরকার। এবং যেহেতু সে তার বাবা মার সাথে শেয়ার করেনি, বেশিরভাগ সময় আমি দেখেছি যে আমি যখন জিজ্ঞেস করি যে তুমি তোমার প্যারেন্টের সাথে শেয়ার করনি কেন, হয় বলেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এবং একটি মেয়ে বলেছে যে আমি মনে করেছি যে আমার মা আমাকে বলবে যে আমার দোষ। কারণ সে তার মাকে একবার বলার চেষ্টা করেছিল একজন বান্ধবীর নাম দিয়ে। ধরুন আমি সেই মেয়েটি, আমি বলছি মা এক্স এর সাথে আমাদের অমুক স্যার এই ধরনের একটি ব্যবহার করেছে। মা বলেছে নিশ্চয়ই এক্স কিছু একটা করেছে বা তার কোনো একটা সমস্যা ছিল। তো যখন মানে নেগেটিভ একটা ভাইব পেয়ে গেছে তার মার কাছ থেকে, সে শেয়ার করেনি যে ঘটনাটা আসলে তার সাথে ঘটেছে। তো একই সাথে একটি মানুষ ট্রমাটাইজড হচ্ছে, এবং প্যারেন্টরা এই যে প্যারেন্টিংটা ভালো মতো জানেন না বলে তাকে কিন্তু আরো মানে এমন একটা জায়গায় কর্নার করে ফেললেন যে সে সারা জীবনের জন্য সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এটা তো শুধু আমরা ফেরত আসি মিশু আপা, দেখেন যে প্যারেন্ট এই বিহেভিয়ারটা করছেন সে হয়তো এই ধরনের বিহেভিয়ার পেয়ে বড় হয়েছেন, তার কাছে এটাই স্বাভাবিক। সে হয়তো বা তার কোনো এক্সপেরিয়েন্স এরকম তার প্যারেন্টস এর সাথে শেয়ার করতে গিয়ে তার এই ধরনের রিপ্লাই পেয়েছিলেন, এবং সে ভাবেন এটাই হচ্ছে আইডিয়াল প্যারেন্টিং স্ট্র্যাটেজি। এবং একটা বিষয় আমি নিজে ভীষণ ভাবে মানে কষ্ট পাই আমি যতদিন এই ফিল্ডে কাজ করছি, যে আমরা সবকিছু নিয়ে পড়াশোনা করতে চাই, সবকিছুতে আমাদের একটা স্কিল ডেভেলপ করতে চাই, আমরা যে কোনো একটা যেই প্রফেশনে আছি সেই প্রফেশনে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াসলি হয়তো বা পড়ছি, নিজেকে আপডেট করছি, কিন্তু আমি একটা মানব সন্তানকে আমি মানুষ করার দায়িত্ব আমি নিচ্ছি একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে, কিন্তু তার জন্য আমার কোনো প্রিপারেশন দরকার নেই, এবং আমি তার জন্য ডিপেন্ড করছি আমার মা বা আমার বাবা, তাদের সাথে আমার জেনারেশন গ্যাপ কত দিনের, সেই পুরনো যে প্যারেন্টিং স্টাইলটা সেটাকেই আমি আদর্শ হিসেবে ধরে নিচ্ছি, এবং আমি সেটাকেই ফলো করার চেষ্টা করছি, এবং আমাকে পরিবেশ থেকে বা আমার আশেপাশের যারা আছেন তারা আমাকে এনকারেজ করছেন ওই প্র্যাকটিসটাকেই অ্যাপ্রিসিয়েট করতে এবং ওটাকে মেনে নিতে। তো এই জায়গাটা থাকলে আমাদের একটা চেঞ্জ নিয়ে আসতে হবে যে না, এখানে জেনারেশন গ্যাপ কতখানি, এই জেনারেশনের একটা শিশুকে আমি কিভাবে চিন্তা করতে পারি যে আমার মা আমাকে ধরেন স্বাভাবিকভাবে 25 বছর বা 30 বছরের একটা গ্যাপ থাকে আমাদের প্রথম সন্তানের সাথে একজন মায়ের, 25 থেকে 30 এই হবে তার গ্যাপ। তো এই সময়টাতে 25 বছর আগের একটা প্যারেন্টিং স্ট্র্যাটেজিসকে আমি কিভাবে ধরে নিচ্ছি যে সেটা এখন ইফেক্টিভ হবে। রাইট, যেখানে এখন ইন্টারনেট অনেক নতুন টেকনোলজি এসছে, বাচ্চারা অনেক কিছু অনেক আগে মোবাইল ফোন হাতে পেয়ে যাচ্ছে, আমি হয়তো যেটা পেয়েছি কলেজে থাকতে, কাজে আমি তো একই প্যারেন্টিং স্টাইল দিয়ে আসলে তাকে আমি হ্যান্ডেল করতে পারবো না। রাইট।
তো এই যে আমি নিজেও একটু পড়াশোনা করছিলাম, যেহেতু আজকে এটি নিয়ে আমরা কথা বলবো, তো সেখানে আমরা দেখছিলাম যে আমি একটি প্রিজনের, ইউকের একটি প্রিজনের একটি কিছু ডেটা আমি একটু আপনার সাথে এবং সবার সাথে শেয়ার করতে চাই। যে ওখানে দেখছি আমরা যে এখানে দেখা যাচ্ছে যে যে 468 জন সাজাপ্রাপ্ত কয়েদি ছিল, তাদের মধ্যে 50% ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছে, 41% ফিজিক্যাল অ্যাবিউজের, 18% সেক্সুয়াল অ্যাবিউজের এবং ইমোশনাল নেগলেক্ট 19%। এবং এদের মধ্যে 58%-এর বাবা মার সেপারেশন ছিল, বাবা মায়ের মানসিক সমস্যা ছিল 28%-এর, এবং পরিবারে ডোমেস্টিক ভায়োলেন্স ছিল 40%-এর ক্ষেত্রে। তো তাদের ভায়োলেন্ট ক্রাইমে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা গেছে যে অন্যদের তুলনায় অনেক গুণ বেশি বেড়ে যাচ্ছে, কারণ তারা এই প্রতিকূল যে পরিবেশ সম্মুখীন হয়েছে বা তাদের বাবা মার সাথে তারা দেখেছে, সে কারণে তাদের মধ্যে অপরাধ প্রবণতাটি অটোমেটিক্যালি অনেক বেড়ে গিয়েছে। কাজে অনেকে হয়তো বা সেভাবে ক্রিমিনাল না হলেও আমরা ক্রিমিনোলজির ভাষায় বলি যে ডেভিয়েন্ট বিহেভিয়ার। দেখা গেছে কিছু বাচ্চাকে আমরা খুব ছোটবেলায় যখন বড় হয় আমরা বলে দিই ছেলেটা খুব বেয়াদব, এই মেয়েটা খুব চিৎকার করে কিছু বলেই। হ্যাঁ, তো একদম ক্রিমিনাল কোনো কিছু করতে হবে তা নয়, কিন্তু এই ধরনের ডেভিয়েন্ট বিহেভিয়ার গুলো যেগুলো হয়তো বা আমরা জেনারেলি একসেপ্ট করি না বা আমরা মনে করি যে একটু অন্যরকম, সেটিরও কিন্তু আসলে আমরা দেখছি যে গোড়া আসলে সেই আর্লি চাইল্ডহুড এক্সপেরিয়েন্স। একদম, যেমন একটা ডায়াগনোসিসই আছে যে অপোজিশনাল ডিফারেন্ট বিহেভিয়ার, যেটা আমরা সবসময় কো এক্সিস্ট করে এডিএইচডি যাদের আছে তাদের মধ্যে, বা এছাড়াও দেখা যায় যে যে কোনো শিশু এই ধরনের বিহেভিয়ার যখনই আমরা পাই, যে ওদের একটা টেন্ডেন্সি থাকে যে আপনি যতই রুলস স্টাবলিশ করেন না কেন, তার টেন্ডেন্সি হচ্ছে রুলটা সে ভাঙতে চাইবে, এবং সে খুব আর্গুমেন্টেটিভ হবে, তার তর্ক করতে খুব পছন্দ হবে। এরা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হয়। তো সেই জায়গা থেকে হ্যান্ডেল করার জন্য যেই সাপোর্টটা দরকার বা যেই স্ট্র্যাটেজি গুলো আমাদেরকে মেনটেন করতে হবে বিং আ প্যারেন্ট অর টিচার, সেই জায়গাতে কিন্তু একটা বড় রকমের আমাদের গ্যাপ রয়েছে। আমরা কিন্তু এই বাচ্চাদেরকে লেবেল করে ফেলি, ওর পড়াশোনা হবে না, এবং এদের ড্রপ আউট রেটও কিন্তু অনেক হাই। এরা একটা সময় গিয়ে আর স্কুলে পড়তে পারে না, কন্টিনিউ করতে পারে না। এবং এটা কিন্তু বাংলাদেশে সেইভাবে কোনো ডেটা নাই আমাদের হাতে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যত লার্নিং ডিসেবিলিটি কেস নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি স্টাডি করতে পারি এটার রেট অনেক হাই আমরা পাবো বাংলাদেশে। ইনফ্যাক্ট আপা জি, ইনফ্যাক্ট আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কিভাবে মানুষের অপরাধ প্রবণতা বাড়াতে পারে, এটি নিয়েও আমি যখন সার্চ করলাম, আনফরচুনেটলি আমি বাংলাদেশের কোনো রিপোর্ট ডেটা কিছু পেলাম না, বাইরের পেয়েছি, সাথে রিলেট করেই কিন্তু আমরা কথা বলছি। তো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু দেখা গেল যে এটি নিয়ে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, ট্রু। আমি ওই জন্য আপনাকে বললাম যে আমার 2013-তে আমার ওরিয়েন্টেশন হয়েছে এই সাবজেক্টের সাথে, এই টপিকটার সাথে, কিন্তু আজকে 2020-এ এসে আমি এটা নিয়ে কথা বলতে পারছি, এরকম একটা ফেসবুক লাইভ শোতে হলেও আমি কথা বলতে পারছি। বা একজন আপনি যে ক্রিমিনোলজি নিয়ে যে রেলিভেন্ট একটা ফিল্ডে কাজ করছেন, যে কানেক্টেড ফিল করলেন, এবং এমন একটা কথা বলার পরিবেশ আমরা তৈরি করতে পারলাম, বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম। তো এটা নিয়ে আসলে আলোচনার অনেক বিষয় আছে, এবং স্টাডি কিন্তু এটাও বলছে যে আমরা যদি আর্লি চাইল্ডহুডে ইনভেস্ট করতে পারি, আমাদের ক্রাইম ম্যানেজমেন্টে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা অনেক কমে আসবে। এবং সেখানেও একটা ইন্টারন্যাশনাল স্টাডি বলছে যে আর্লি চাইল্ডহুডে যদি 1% আমি ইনভেস্ট করি, সেটা আমার 16% লাগবে ক্রাইম ম্যানেজমেন্টে, অ্যাডাল্টহুডে গিয়ে যদি আমি ক্রাইম ম্যানেজ করতে চাই, বা ক্রাইম ম্যানেজমেন্টে যদি আমাকে ইনভেস্ট করতে হয় 16%। যে ডিফারেন্সটা কত হাই। জি, আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনি যেটি বললেন যে আমরা যে লেবেল করে দিই একটি শিশুর, হয়তো বা কোনো একটি কারণে, সেটা এডিএইচডি হোক বা পরিবারে হয়তো বা সে বাবা মার ঝগড়া দেখে সে হাইপার থাকে, এই ধরনের একটি ঘটনা আমরা আলোচনা করেছি আগে। তো এই বিষয়গুলোতে যখন একটি বাচ্চাকে ইফেক্ট করছে এবং সে যখন স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে বাবা মাই হয়তো বা বলে দিচ্ছে ছেলেটির সামনে বা মেয়েটির সামনে ও কিন্তু একটু বেয়াদব বা ও কিন্তু একটু এরকম, বা টিচারও কিন্তু তাকে আসলে অন্য যে 20টি বা 30টি বাচ্চা আছে তার একই নিয়মে তাকে বাঁধতে চাচ্ছে, কিন্তু সে হয়তো সে একই নিয়মে সে যাওয়ার মতো না। সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে হয়তো সে অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু আমি কিন্তু তার পজিটিভ দিকগুলো না দেখে তার নেগেটিভ বিষয়টি নিয়ে তাকে এমন ভাবে লেবেল করে দিলাম যে আসলে ড্রপ আউট হয়ে গেল বা সে পড়াশোনায় খারাপ হয়ে গেল, বা বাবা মা ভাবলো একে দিয়ে কিচ্ছু হবে না। যে আমাদের এডুকেশন সিস্টেমটা এখানে যারা পড়াচ্ছেন, স্পেশালি প্রাইমারি স্কুলে বা একদম কিন্ডারগার্টেন গুলোতে, বা প্যারেন্ট প্রত্যেকেরই কিন্তু আসলে একটি যোগসূত্র থাকা দরকার, যে
তাহলে একদম। কেবলমাত্র একটি বাচ্চা তার যদি এই ধরনের হাইপার বা অ্যাক্টিভিটি বা এই ধরনের কিছু থেকেও থাকে, সে তার পজিটিভ দিকটা নিয়ে যেন সামনে আসতে পারে। আমাদের এডুকেশন একদম। সিস্টেমে আসলে আমরা এই ধরনের কোনো সার্ভিস আসলে দেখতে পাই না মোটা দাগে। একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো প্রবলেম হয়ে যায়, একটা ক্রাইসিস যখন তৈরি হয়, যেমন আমরা তখন গিয়ে আমরা সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলা শুরু করি ছোটবেলায় না, এবং মেন্টাল হেলথ বিষয়টাকে আমরা ধরেই নিয়েছি এটা সাইকিয়াট্রিস্টরা ডিল করবেন, এটা শুধু কাউন্সিলররা, সাইকোলজিস্ট যারা আছেন তারাই ডিল করবেন। কিন্তু মেন্টাল হেলথের কতগুলো লেয়ার আছে। ফার্স্ট যে লেয়ারটা, সেখানে কিন্তু মেইন রোল হচ্ছে প্যারেন্টসের। তো প্যারেন্টসকে কিছু বেসিক কাউন্সেলিং টুল এবং বেসিক কিছু স্ট্র্যাটেজিস প্যারেন্টসকে বলা হয়। যেমন তার মধ্যে প্রথম যে টুলটা হচ্ছে সেটা যে এমপ্যাথিক লিসেনার। যে আপনার বাচ্চা যখন আপনাকে কিছু বলতে আসবে, যে এক্সাম্পলটা আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন, যে মা উল্টা তাকে অ্যাকিউজ করেছে, শোনেও নাই তার কথাটা। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু বাবা মাকে স্কিল দিতে চাই যে আপনি অ্যাটলিস্ট বাচ্চা যখন একটা কিছু বলতে আসছে, সে যাতে ওই কমফোর্টটা পায় আপনার কাছে, আপনি যাতে শুনতে পারেন কথাটা ঠিক মতো। এবং কিছু কিছু জায়গাতে বেসিক কিছু জিনিস, স্ট্র্যাটেজি বিহেভিয়ারের বা ডায়ালগের আমরা ওনাদেরকে শেখাতে চাই, যেটা কিনা উনি বেসিক লেভেলে যদি ওই সাপোর্টটুকু বাচ্চা পায়, তাহলে তার প্রবলেমটা স্কুল পর্যন্ত আসবে না। আচ্ছা, সেকেন্ড লেভেলে কি, আমরা যখন আনফরচুনেটলি আমি বলবো যে আমরা কিন্তু এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করি, আমাদেরকে কিন্তু সাইকোলজি পড়তে হয়, সাইকোলজি 2টা পেপার পড়ি, এবং সেখানে খুব ক্লিয়ারলি টিচার এজ এ কাউন্সিলর বলে একটা চ্যাপ্টার থাকে, যেটা আমাদেরকে পড়তে হয়। এবং এই রোলগুলো যখন আমরা পড়ি, তখন কিন্তু সেখানে ক্লিয়ারলি বলা আছে যে কাউন্সিলর হিসেবে টিচার যখন কাউন্সিলর, তার কি কি রোল থাকতে হবে, তাকে কি কি স্ট্র্যাটেজিস তার নিজের অ্যাডাপ্ট করতে হবে, যেটা দিয়ে সে তার স্টুডেন্টকে স্কুলে হেল্প করতে পারবে। এবং এটাও কিন্তু লেয়ার টু লেয়ার ভ্যারি করে। যে আমি যদি প্রি স্কুলের টিচার হই, আমার প্রি স্কুলের মেন্টাল হেলথকে সাপোর্ট করার জন্য আমার কি কি জানতে হবে। আমি যদি প্রাইমারি টিচার হই, গ্রেড 1 থেকে গ্রেড 3 পর্যন্ত পড়াই, তাহলে আমার কি কি এরিয়াগুলো জানতে হবে। তো এই জায়গাগুলো যে আমরা পড়ছি না তা কিন্তু না, আমরা কিন্তু পড়ার পরে আমরা বিএড ডিগ্রিটা পাচ্ছি, কিন্তু সামহাউ সেইটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে কোথায় যেন হারিয়ে যায়, আমরা সেই লিঙ্কটা ধরে রাখতে পারি না। রাইট। তাহলে যে বাচ্চাটিকে আমি টিচারও সেই মেন্টাল হেলথ সাপোর্টটা তাকে মিনিমাম দিয়ে দিল, তার প্রবলেমটা কিন্তু আর বাড়তে দিলাম না। তো এই প্রবলেম নিয়ে সে যখন অ্যাডোলেসেন্টে যাচ্ছে, সেখানে গিয়েও সে যখন এই ধরনের কোনো টিচার পেলো না, কোনো সাপোর্ট পেলো না, তখন তার প্রবলেমটা ইউনিভার্সিটিতে যাচ্ছে, এবং আপনার মতো কাউকে পেলে তারা বলছে। এখন এখানেও কথা হচ্ছে মিশকা, যে তারা আপনার আপনার সাথে ওই কানেকশনটা ফিল করেছে, যে আপনি শুনবেন তাদের কথাটা, ওই কমফোর্ট জোনটা তাদের ছিল বলেই কিন্তু তারা কথা বলেছে। আর না হলে এই ইউনিভার্সিটি লাইফটা সে পার করবে প্রবলেমটা নিয়ে, তারপরে তার কর্মজীবনে প্রবেশ করবে প্রবলেমটা নিয়ে। সেখানেও যদি সে কোনো ইন্টারভেনশনের জায়গা না পায় বা কথা বলবার পরিবেশ না পায়, সেখানেও তার প্রবলেমটা এক্সিস্ট করবে। এবং আস্তে আস্তে এটা তার পার্সোনাল লাইফে, এবং সে তখন কি হবে, সে তখন টক্সিক প্যারেন্টস হিসেবে তার সন্তান লালন পালনের পুরো প্রসেসটাই কিন্তু টক্সিক সাইকেলের মধ্যে পড়ে গেল। এবং সে নিজেও আসলে বুঝলো না প্রবলেমটা থেকে আসলে শেষ হলো, এবং আমি আসলে আরেকজনের জন্য হার্মফুল হয়ে গেলাম। রাইট। একটা ছোট এক্সাম্পল দিতে চাই। আমাদের প্রি স্কুলে আমাদের একবার যেটা হলো যে একটা আমাদের স্টুডেন্ট এসে ও বলল, ও খুব মানে ওই মিথ্যা বলার একটা টেন্ডেন্সি। এবং একদিন সে গল্প বানিয়ে বানিয়ে বলছিল যে আমরা খেতে বসেছি একসাথে, রোল প্লে, প্রিটেন্ড প্লেতে খেতে বসেছি, খাওয়ার সময় বাবাকে আমি লাথি মেরে ফেলে দিয়েছি। তো টিচার যেটা করেছে, টিচার আমাকে রিপোর্ট করেছে যে এরকম একটা কনভারসেশন ও শুনেছে ওই বাচ্চাটি যখন প্রিটেন্ড প্লে করছিল। এবং টিচার তখন বললো যে আপু, আমি না আর কোনো কথা বলি নাই ওখানে, আমি একদম চুপ করেছিলাম, ওকে আর কথা বলতে দেই নাই। তো টিচার ভেবেছে এই কথাটা বলতে দেওয়ার সুযোগ দেওয়াটা বুঝি ক্ষতিকর। তখন আমি তাকে বুঝালাম যে না, এটা তোমার শোনা দরকার ছিল, ওকে গল্পটা বলতে দেওয়া দরকার ছিল, ওকে ব্লক করা উচিত হয়নি। তারপরে কিন্তু আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম এবং কথা বললাম প্যারেন্টস কে ডেকে। এরপরে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে তার বাসায় একটা ডিসফাংশনাল এনভায়রনমেন্ট এক্সিস্ট করে, এবং সেখানে বাবার একটা যথেষ্ট পরিমাণে নেগেটিভ রোল আছে। এবং তারপরে আমরা কিন্তু তার প্রত্যেকটা বিহেভিয়ারকে আমরা বুঝতে পারলাম যে বিহেভিয়ার গুলো আসলে কানেক্টেড একটার সাথে আরেকটা, এবং তার যে অ্যাডভার্স এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, তার কিন্তু বয়স মাত্র 3.5 বছর ছিল। তাহলে 3.5 বছরের একটি বাচ্চা যখন এই কথাটি বলে তার প্রেজেন্ট প্লেতে, যে আমি খেতে বসেছি, খেতে বসে আমি বাবাকে লাথি দিয়ে ফেলে দিয়েছি, তার মানে সে দেখেছে এবং তার কি পরিমাণে অ্যাঙ্গার তার বাবার জন্য কাজ করে মনে, এবং সেই জিনিসগুলো কিন্তু সে তার প্রিটেন্ড প্লের মাধ্যমে এক্সপ্রেস করলো।
তো এই জায়গাগুলোতে যদি টিচারদের মিনিমাম একটা স্কিল থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম, মানে প্যারেন্টস এর স্কিল যদি আমরা দিতে পারি, টিচারদের যদি স্কিল দিতে পারি, আর্লি ইয়ার্স এর টিচার্সদেরকে, অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি। যেমন প্যারেন্টসদের এরিয়াটা আমরা ইগনোর করি সব, আমাদের কিন্তু প্রি স্কুল নিয়ে যখন আমি কাজ করি, আমি একটা জিনিস খুব, এটাও আমার একটা কষ্টের জায়গা, যে আমরা খুব ইমপ্রেসিভ সব সিভি পাই এবং তারা আর্লিয়ার্সে কেন কাজ করতে আসছে, তাদের একটাই লক্ষ্য, আমরা বাচ্চাদেরকে ভালোবাসি এবং রেলেভেন্ট পড়াশোনা থাকেও না, এবং খুব কম দেখেছি যে ইন্টারেস্ট থাকে এই বিষয় নিয়ে জানার বা বোঝার বা পড়ার। খুব ক্যাজুয়ালি আমরা দেখি ছোট বাচ্চাদের প্রি স্কুল আর কি এবিসিডি 1 2 3 4 শিখবে, হাতের লেখা শিখবে, এই তো স্কুলে যাওয়ার আগে একটু পড়াশোনার অভ্যাস হলো। বা আমি দেখি এই ধরনের প্রমোশনও হয় যে প্রি স্কুলটা হচ্ছে স্কুলে যাওয়ার আগে একটু অভ্যাস করা, স্কুলে যাওয়া আসার অভ্যাস করা। বিষয়টা কিন্তু একদম সেরকম কিছু না। মানে এটির যে একটা আলাদা বিষয়, এটি আলাদাভাবে একটি বাচ্চার মনোজগৎকে হ্যান্ডেল করার জন্য যে আমাকে ট্রেন্ড হতে হবে, এই বিষয়টির সাথে কিন্তু আসলে আমরা পরিচিত না। আমরা একটু কয়েকটি কমেন্ট একটু দেখি। পিজুয়ার হোসেন লিখেছেন, sometimes conflict between parents make the children stay away from them after they grow up. At the same time, the children may start feeling that they are running from the responsibility of taking care of their parents during their old age. What do you have to say regarding this kind of dilemma experienced by such traumatized children? ভীষণ কষ্ট পেলাম কমেন্টটা শুনে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার মানে ওনার এই ট্রমাটা হিল করতে হবে, উনি ট্রমাটা ক্যারি করছেন এখনো, যে কনফ্লিক্টের জায়গাটা এটা সলভ হয় না, এটা সলভ করাটা খুব জরুরি। এবং এটা উনি যে কোনো একজন মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করেন, প্রফেশনালস যারা আছেন, তাদের কারোর সঙ্গে কথা বললে ওনার এই প্রবলেমটা সলভ হবে। যে অনেক সময় দেখা যায় যে আমরা একটা ফিলিংস বা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ক্যারি করছি, যেটা পরবর্তীতে আর এক্সিস্ট করে না, মানুষটা হয়তো এক্সিস্ট করে, আমরা ওই মানুষের সাথে ওই এক্সপিরিয়েন্স এবং ফিলিংসটাকে কানেক্টেড করে ফেলি। যে মানুষটি ওই খারাপ বিহেভিয়ার করেছেন, সেই বিহেভিয়ারটা হয়তো ওই মুহূর্তে তার নিজেরও কন্ট্রোলে ছিল না। সো আমাদের যত রকমের খারাপ লাগা বা কষ্ট লাগা থাকে, সেটা কিন্তু ওই মানুষটার স্পেসিফিক ওই বিহেভিয়ারটা এবং ওই স্পেসিফিক এক্সপেরিয়েন্সটা আমাদের, তাই না? একেবারে পুরো মানুষটাকে হয়তো বা আমরা অপছন্দ করি না বা করতে চাই না। তো এই জায়গাগুলো কিন্তু যদি উনি সাপোর্ট নেন তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু বাবা মা, আমার ধারণা ডেফিনেটলি বাবা মার কিছু টক্সিক বিহেভিয়ারকে উনি মেন করেছেন, যেটার কারণে ওনার একটা ট্রমাটাইজ এক্সপেরিয়েন্স আছে। এটা নিয়ে যদি উনি কাজ করেন তাহলে ওনাদের একসাথে থাকাটা খুব মানে সহজ হবে, বা উনি টেক কেয়ার করার জায়গাটাতে যে হেজিটেশন ফিল করছেন সেটা অনেক সহজ হয়ে আসবে। রাইট, থ্যাংক ইউ আপা। আরেকটি একটু নেই কমেন্ট, ফাবলিহা বুশরা চৌধুরী উনি লিখেছেন, ক্যান ইউ সাজেস্ট এনি বুকস দ্যাট নিউ প্যারেন্টস ক্যান রিড ফর ইকুইপিং দেমসেলভস ইন আন্ডারস্ট্যান্ডিং মেন্টাল এন্ড ইমোশনাল হেলথ অফ দেয়ার চিলড্রেন? অবশ্যই অনেক অনেক বই আছে, আপনারা জাস্ট গুগল করলেই পাওয়া যাবে। তবে আমি সবসময় বই সাজেস্ট করতে চাই না, আপনারা দেখবেন যে বই রেটিং বেশি এবং লেটেস্ট যে বইগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন, কারণ এটা একটা নতুন এরিয়া, নিত্য নতুন রিসার্চ হচ্ছে। 5 বছরের আগের একটা প্যারেন্টিং বইও আমি বলবো যে না পড়ে আপনি লেটেস্ট, যদি আপনি এখন রিসেন্ট প্যারেন্ট হয়ে থাকেন, রিসেন্ট যে বইগুলো আছে সেগুলো নিয়ে যদি পড়াশোনা করেন ভালো হবে। ওকে, আরেকজন জেরিন উনি বলেছেন, when a child experience conflict, separation or family violence, it is likely to impact on his mental health and violent behavior on his adulthood. As a result, that child cannot deal with people or their future family in normal way. How can this issue be taken care of? এটাও মেন্টাল হেলথ প্র্যাকটিশনারদের সাপোর্ট লাগবে, যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলা। এবং প্লিজ আমি একটা মেসেজ দিতে চাই সবাই লাইভের মাধ্যমে, যে মেন্টাল হেলথটাকে কোনোভাবে এমন ভাবার দরকার নেই যে আমি একদম সিক হয়ে গেলে, আমি ডিপ্রেশনে চলে গেলে, আমার এনজাইটি লেভেল হাই হয়ে গেলে আমার কথা বলতে হবে, তা কিন্তু না। আপনি আপনার ডেইলি লাইফের যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো ফিলিংস, যে কোনো ইমোশন আপনি আনকমফোর্টেবল ফিল করলেও আপনি কিন্তু কথা বলতে পারেন। এটা কিন্তু একদম সিভিয়ার ডিজিজ হয়ে গেলে কথা বলতে হবে এমন কিছু না।
আমাদের মধ্যে এই বিষয়টি খুব আছে যে আমরা একটা অসুখ হলে ডাক্তারকে ফোন করছি বা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি শারীরিক কোনো অসুখ হলে, কিন্তু মানসিক কোনো সমস্যা হলে আমরা কেন জানি মনে করি আমি পারবো আমি পারবো, মানে যতক্ষণ পর্যন্ত না যাওয়া যায়। কারণ আমরা অনেক সময় আবার এটাকে আসলে লেবেলিং করে ফেলি, একটু আগে যে লেবেলিং এর কথাই বলছিলাম যে আসলে ও তো মানসিক ডাক্তার দেখায়, ও তো পাগল, খুব সহজে আমরা শব্দটি ব্যবহার করে ফেলি। এবং এই যে আমরা নিজেরাই মনে করি আমি নিজে সলভ করতে পারবো, এটি একটি ভুল ধারণা। আমাদের আসলে যে কোনো সমস্যা যখনই মনে হচ্ছে তখনই আসলে আমাদের একজন প্রফেশনালের হেল্প নেওয়া উচিত যে আমি এই প্রবলেমটি ফেস করছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমার মনে হয় যে আমরা আসলে বুঝি না এটা আমার একটা সমস্যা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে আমার সাথে। এই জায়গাটা তো আমি আবার আসবো যে আমরা মেন্টাল হেলথের বিষয়গুলো একদম আলাদা করে তুলে রেখেছি, হ্যাঁ, যে এগুলো আমাদের জানতে হবে না। বাট আমি মনে করি প্রত্যেকটি বিষয় আমরা একদম ছোটবেলা থেকেই যদি তাদেরকে তৈরি করা শুরু করি, একদম 3 বছর বা 4 বছর বা 2 বছরের একটা বাচ্চাকেও কিন্তু আমি শুধুমাত্র তার ইমোশন এক্সপ্রেস করার সুযোগ যদি তাকে দেই, তার বেসিক ইমোশনটা যদি তাকে এক্সপ্রেস করার সুযোগ করে দেই, এবং আমি যদি তার কথাটা শুনি এবং তাকে যদি এই শিক্ষাটা দেই যে তোমাকে কেউ যদি কোনো তার ইমোশন এক্সপ্রেস করতে আসে, কথা বলতে আসে, তুমি তার পাশে থেকো, তুমি তার কথাটা শুনো, এইটাই কিন্তু অনেক বড় একটা মেন্টাল হেলথ সাপোর্ট। এবং এই ইমোশনাল এক্সপ্রেশনের এই যে উইন্ডোটা তার জন্য ওপেন করে দিলাম, তার অনেকখানি হিলিং কিন্তু এখানেই হয়ে যাচ্ছে, যে সে বলতে পারবে কথাগুলো। এবং আমরা যদি এই পরিবেশটা মেনটেন করতে পারি আমাদের স্কুলগুলোতে, যে আমরা যদি যেমন আমি ফিনল্যান্ডের একটা রিসার্চ আমরা দুজনে মনে পড়ছিলাম বা একটা আর্টিকেল মনে আমরা পড়ছিলাম যে স্কুলে এমপ্যাথি একটা সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে, স্কুল লেভেল থেকে এমপ্যাথি ওদেরকে শেখানো হচ্ছে। তাহলে আমরা কেন এই বিষয়গুলো শেখাচ্ছি না? আমি আমার যেহেতু স্পেশাল নিড বাচ্চাদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, প্রচুর এরকম কেস পাওয়া যায় যে বাচ্চারা স্কুলে বুলি করা হচ্ছে, যাদেরকে তাদের স্পেশাল নিড হওয়ার কারণে তাদের বন্ধুরা বুলি করছে। কেন আমরা বাচ্চাদেরকে তখন থেকেই শেখাচ্ছি না তাদের টলারেন্স লেভেলটা কেন এত পোর, বা তারা কেন এত একসেপ্ট করতে পারছে না, তারা কেন এত রিজিড? তো ওই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে স্কুল অথরিটি যারা আছি আমরা, আমাদের অনেক বড় একটা রোল আছে যে স্কুলে আসলে কোন বিষয়গুলোকে আমরা ইনক্লুড করব এই মেন্টাল হেলথের জায়গাতে। একদম ছোটবেলা থেকেই যদি এই প্র্যাকটিস গুলো আমরা দিই, তাহলে কিন্তু আমার লেভেল করার বিষয়গুলো আর আসবে না, বা এই যে স্টিগমা একটা যে মেন্টাল হেলথ মানেই হচ্ছে মানসিক রোগী বা উনি হচ্ছেন পাগল, ওনাকে হচ্ছে এখন মেন্টাল হেলথ সাপোর্ট নিতে হবে, বা কাউকে মেন্টাল হেলথ সাপোর্ট নিতে দেখলেও আমি দেখেছি আপা যে সেটা হাইড করে, আমি যে কাউন্সিলরের কাছে আসছি বলা যাবে না। হ্যাঁ, পরবর্তীতে যে তুমি তো মানে পাগল হয়ে গেছো, তুমি তো মানসিক সমস্যা আছে তোমার, সমস্যা। এবং তার এমনও আছে যে তাকে অফিসে বলা হয় যে ও তো ডিপ্রেশনের রোগী, ও অফিসে এসে ঝামেলা করে, কাজ করতে পারে না, ও পারবে না, ওর প্রমোশন দেওয়ার দরকার নেই, বা ওকে বড় প্রজেক্টটা দেওয়ার দরকার নেই, ও হ্যান্ডেল করতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে। রাদার সেই মানুষটির তখন সাপোর্ট দরকার, তার জন্য একটা ও মানে কোঅপারেটিভ এনভায়রনমেন্ট তখন আমরা ফ্যাসিলিটেট করার কথা, সেটা না করে আমরা যেটা করছি যে তাকে লেবেল করছি, কর্নার করছি। তা আমার মনে হয় শিক্ষাটা আসলে শুরু হতে হবে একদম ছোটবেলা থেকেই, যে মেন্টাল হেলথ একটা বিষয়, এবং আমাদের বিহেভিয়ারের মধ্যে সেই জিনিসগুলো, আমাদের ডেইলি প্র্যাকটিসের মধ্যে সেই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। জি, আপনি যেটা বললেন যে ছোটবেলা থেকে এমপ্যাথি শেখানো হচ্ছে ফিনল্যান্ডের একটি স্কুলে, এবং এটি কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখেছি যে একটি বাচ্চাকে বুলি করা, এটা একটা মোস্ট কমন স্টোরিজ, মানে ইন সো মেনি অ্যাডাল্ট পারসন। আমরা যখন শেয়ার করি যে আমাকে ছোটবেলায় আমার গায়ের রং কালো বলে বা শর্ট বলে তাকে ব্যাটারি বললা, মানে আরো আমার এখন মনে পড়ছে না, হয়তো একটু স্ট্যামারিং করে তাকাই তুই তো তোতলা, মানে আমার আশ্চর্য লাগে যে কতটা ইনসেনসিটিভ মধ্যে। আমার ছেলের আরেকটা এক্সপেরিয়েন্স আমি নিয়ে আসতে চাই এখানে, মানে এটা যে শুধু ফ্রেন্ডরা করে তা কিন্তু না, টিচাররাও করে বলি। যেমন আমার ছেলে তার এইজ অনুযায়ী সে একটু শর্ট, তার হাইট গ্রোথ সব একটু কম আছে, তো তাকে তার সার্টিফিকেট সেরেমনি, ও লেভেলের তার প্রোগ্রাম যেটা ছিল স্কুলে, যেটা সেই প্রোগ্রামে তার টিচার তাকে বলছে এই ধরনের যে ব্যাটারি বা এই ধরনের একটা কিছু, তার টিচার মানে বিষয়টা এমন ছিল যে টিচাররা তাদের স্টুডেন্টদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা বলবে স্টেজে গিয়ে, কিন্তু আমার টিচার আমার ছেলের ওই হাইটটা নিয়ে, কারণ আমার ছেলে ওর ক্লাসটা ছিল তার থেকে ও সবার বয়সেও ছোট,
ও এবং ওর সাইজেও সে ছোট বড়, খুব একটা বড় সড়ো না, এবং ওর মোটামুটি ওর ফ্রেন্ডদের সাথে ওর 1.5 থেকে 2 বছরের একটা গ্যাপ আছে। তো তারা কিন্তু ওই কমেন্টটা করেছে। তো এই বিষয়গুলো, এবং আমি জানি যে সেই টিচার এটা বোঝেও নাই যে এটা যে একটা বুলি করা হচ্ছে, and the whole school community didn't understand that. তো এই যে অ্যাওয়ারনেস এর জায়গাটা, এবং আমি খুবই কি বলবো আপনাকে, আমার ছেলে যে স্কুলটাতে যেত সেটা কিন্তু ঢাকার খুব নামি দামি একটা স্কুল, এবং সেখানে সব এডুকেটেড মানুষজনরাই তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে, এবং সেখানে এই ধরনের একটা বিহেভিয়ার একজন টিচারের কাছে একেবারে আনএক্সেপ্টেবল। কিন্তু আমি সেটা ফেস করেছি, দেখেছি। তো এই যে জায়গাগুলো, যে আমার আরেকটা ইনসিডেন্ট মনে পড়ছে, যে ও যখন ক্লাস 4-এ পড়ে, ও অনলি চাইল্ড, এবং আমাদের যখন ডিভোর্স হয়েছিল ও কিন্তু একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে গেছে। কি ট্রানজিশন ছিল, যে বাবা হঠাৎ করে লাইফে নাই, বাবা অন্য বাড়িতে থাকে, আমরা একটা বাড়ি শিফট করতে হয়েছে, আমি আলাদা হয়ে এসেছি একটা ছোট বাসায়, আমাদেরকে একটা ছোট ঘরের মধ্যে আমাদেরকে থাকতে হতো। তো সবকিছু মিলিয়ে, এবং ওর আর আমার স্কুল চেঞ্জ হয়ে গেল, যে আমরা মা ছেলে একই স্কুলে, আমি যে স্কুলে কাজ করতাম আমার ছেলে ওই স্কুলে পড়তো। ওই সময়টাতে এসে যে ও যে স্কুলটাতে যাচ্ছে, আমি অন্য একটা স্কুলে কাজ নিয়েছি তখন। তো এই চেঞ্জ গুলোর কারণে, এবং তার কোনো সিবলিং নাই, তো সে স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে অনেক কথা বলতো, এবং এইটাকে একটা প্রবলেম হিসেবে আমাকে প্যারেন্টস হিসেবে ডেকে কমপ্লেন করা হয়েছিল যে ও ক্লাসে অনেক বেশি কথা বলে। তো আমি তখন হেসে দিয়ে বলেছি যে হ্যাঁ, ও কথা বলে আমি জানি, এবং আমি চাই ও কথা বলুক, বাসার পিয়ার গ্রুপ কেউ নাই। এবং ওই একটা সময় আমার লাইফে গেছে যে আমার কোনো রিলেটিভদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, এবং আমি জানতাম যে আমার ছেলের স্কুলের ওই সময়টুকু পড়ালেখার থেকেও কথা বলাটা খুব জরুরি ওর বন্ধুদের সাথে, ওর মেন্টাল হেলথের জন্য। আমি চাচ্ছিলাম যে ও কথা বলুক, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বললে আমি খুশি হব। তো এভাবেই আমার মনে হয় যে অন্য বাচ্চাটি ক্লাস কথা বলে, এবং বাবা মাকে ডেকে করি, ও ওর ঝগড়া করছে বেশি, তার পেছনে কিন্তু একটা রিজন থাকে। মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু সেই রিজনটা ইনভেস্টিগেট করতে চাই না পজিটিভলি, এবং বাবা মারা অনেক সময় দেখা যায় স্কুলে এসে বাজে কথা বলে দিচ্ছি, হ্যাঁ তুমি এরকম তুমি ওরকম করছে, সেটা কিন্তু আমরা দেখছি না। না, এবং বাবা মারাও অনেক সময় দেখা যায় যে আনকমফোর্টেবল, স্কুলে বলতে চায় না, রিপোর্ট করতে চায় না যে কি কি প্রবলেম আছে বাসায়, বিকজ তারা ভাবে যে তাকে কর্নার করা হবে বা তার বাচ্চাটাকে টেক কেয়ার করা হবে না স্কুলে। ঠিক, আমরা আরো 2টি কমেন্ট একটু নেই আপা। তাহিয়া রহমান উনি বলেছেন যে বাইরে যেখানে প্রি স্কুলে পড়াচ্ছেন ডক্টরেট করা কেয়ার গিভার, অথচ আমাদের দেশে এরকম কিছুই আমরা গুরুত্ব দিই না। প্রি স্কুলের শিক্ষক কিংবা কেয়ার গিভারের সামাজিক গুরুত্ব খুবই কম। খুব ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন, যে যারা প্রি স্কুলে পড়াচ্ছেন বা কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন, মনে হচ্ছে যে তাদের মানে এমন কেয়ার করছো তুমি, মানে বিষয়টা এরকম। অথচ এই সময়টা একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময় যে তাকে টেক কেয়ার করছে, প্যারেন্টস হোক বা স্কুলের যে টিচার হোক, তিনি কিন্তু তার মানসিক গঠনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই বিষয়টা কিন্তু আমাদের এখানে অনেকখানি অনুপস্থিত। আমরা 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 তো ধরেন অন্য স্ট্রিমে পড়াশোনা করে এসেও আমরা স্কুলের টিচার হয়ে, যেমন যেটা বললাম যে আর্লি ইয়ার্স এর সবচাইতে কম স্কিলের টিচারদেরকে রিক্রুট করা হয়, এবং ভাবা হয় যে এই লেভেলটাতে পড়ানোর জন্য এবিসিডি শিখাবে, আর কি, আর বাচ্চারা খেলবে, দ্যাটস ইট, এত কিছু বোঝার তো দরকার নাই, এই একটা মেন্টালিটি কাজ করে। তবে আমি এটাও বলতে চাই, যেমন রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে এখানে যে একদম ডক্টরেট হয়ে পিএইচডি ডক্টরেট হয়ে আসতে হবে বিষয়টা কিন্তু সেটাও না, বাট প্রফেশনাল একটা ট্রেনিং তার থাকতে হবে। সে যে বিষয়ে কাজ করতে এসেছেন সেই বিষয়ের জন্য যথেষ্ট পরিমাণের দক্ষতা এবং নলেজ নিয়ে তাকে আসতে হবে। ডক্টরেট ডিগ্রি যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। যেমন আমার কোনো ডক্টরেট ডিগ্রি নাই, আমি কোনো পিএইচডির জন্য অ্যাপ্লাই করিও নাই, আমার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তী থেকে আমার মনে হয়েছে যে 5 বছরে আমি একটা থিওরি জেনারেট করব, আমি একটা সেকেন্ডারি লিটারেচার রিভিউ করব, সেই 5 বছরে আমি হয়তো মিনিমাম 50টা বাচ্চাকে সাপোর্ট দিতে পারবো, এবং 50টা ফ্যামিলিকে এই আর্লি চাইল্ডহুড এডুকেশন সম্পর্কে অ্যাওয়্যার করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি খুব কনসিয়াসলি চুজ করেছি প্রি স্কুলে কাজ করাটাকে। আরেকটি কমেন্ট দেখি, ক্রিস্টিন রিচার্ডসন উনি বলেছেন যে schools should appoint a child psychologist and also keep class size small for teachers to give proper attention to each child, but in reality how can this be implemented? এটা তো আসলে একটা আমাদের একদম
সমস্যা আমাদের দেশে, ওভার পপুলেটেড একটা কান্ট্রি। আমরা যেখানে পড়াই দেখা যাচ্ছে যে একটি আমি জানি না স্ট্যান্ডার্ড কত, 30 জন স্টুডেন্ট মেবি একজন টিচারের জন্য, সেখানে তো আসলে 60 জন 90 জন। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে তো 120 30 40 জনেরও ক্লাস হয় আসলে। সো আসলে যখন ছোট বাচ্চাদের নিয়ে কাজ করা আর্লি ইয়ার্সে কিন্তু আমাদের এইজ অ্যাপ্রোপ্রিয়েট আমরা রাখি যে 3 বছরের বাচ্চার জন্য 4টা বাচ্চার জন্য একজন টিচার থাকবেন এবং তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবেন। আবার যদি এখানে স্পেশাল নিড বাচ্চা থাকে বা ডেভেলপমেন্টাল ডিলে কারো থাকে, তার জন্য আমরা অনেক সময় এমন হয় যে 1-to-1, কিন্তু এটা প্রাইভেট বলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এটা নিয়ে আমরা আমাদের সেই রাইটটা আছে, আমরা আমাদের মতো করে রেশিওটাকে চেঞ্জ করতে পারি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যেহেতু আমাদের অ্যাওয়ারনেসটা খুবই কম, আমরা বিষয়টাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছি, আমরা ইনভেস্ট করতে চাই কম এই সেক্টরটাতে, তাহলে একজন আমার যদি রেশিওটা কমাতে হয়, সেখানে কিন্তু ফিনান্সিয়াল একটা ব্যাপার থেকে যায়। জি, যদি টিচার চাইল্ড রেশিও আমাকে কমাতে হয়, আমি যদি কোনো গভর্নমেন্ট ফান্ডের স্কুল না হয়ে থাকে, আমার যদি প্রাইভেট ইনিশিয়েটিভ হয়ে থাকে, যে একজন মানুষ সে এই কাজটা করার জন্য তার ডেডিকেশনের সাথে তার রিমিউনারেশনের কিন্তু একটা ব্যাপার থাকে, কানেকশন থাকে, সেই জায়গাটা কিন্তু অনেক সময় আমরা ফেল করি এনশিওর করতে, যে সে এই ডেডিকেশনটা সাপোর্টটা কেন দিবে যদি তার পভার্টি থাকে, তার যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা রোজগার করতেই হয়, সেক্ষেত্রে সেই ছাড়টা কিভাবে দিবে, কিভাবে তাকে আমি বা বলবোই বা কিভাবে যে তুমি ছাড়টা দাও বা তুমি এখানে কাজ করতে আসো, তার তো কোনো বেনিফিট তাহলে নাই। তো এইসব নিয়েও কিন্তু আমরা করছি। তারপরেও আমি বলবো যে আলহামদুলিল্লাহ দেয়ার আর পিপল যারা আসলেই ডেডিকেটেড, যারা আসলেই চায় কাজ করতে। আমরা আমাদের প্রিস্কুলগুলোতে খুব ফিল্টার করে নিতে হয় যে কোন মানুষটা আসলে মন থেকেই চায় কাজ করতে এবং শিখতে চায় এবং ক্যারিয়ার ডেভেলপ করতে চায়। আমার কথা যদি বলি, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল 600 টাকা দিয়ে এই 2005 সালে। তো সেখান থেকে যদি আজকে আমি এখানে আসতে পারি, ডেডিকেশন এবং অনেস্টি এবং লেগে থাকার একটা ব্যাপার আছে, যে আপনি কতটুকু সময় ধরে আসলে এই ফিল্ডের সাথে কানেক্টেড থাকবেন এবং প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার যে ব্যাপারটা, সেটাও যদি থাকে, তাহলে আমার মনে হয় এই রেশিওর ব্যাপারটা আর খুব একটা ইন্টারফেয়ার করবে না, যে আমরা খুব অল্পতেই পারবো এটাকে আসলে কভার করতে, এবং মানুষের মধ্যে সেই অ্যাটেনশনটা আমরা ডেভেলপ করতে পারবো, সিনসিয়ারিটিটা আমরা ডেভেলপ করতে পারবো। ইট ডিপেন্ডস অন দ্য সার্ভিস অ্যাকচুয়ালি, যে আমরা যদি ভালো সার্ভিসটা দিতে পারি, প্রথমে হয়তো কিছুদিন আমাদের স্ট্রাগল করতে হবে। যদি আমি পিৎজার কথা বলি বা ফ্রাইড চিকেনের কথা বলি, বাংলাদেশের বাচ্চারা আমরা 10 বছর আগে কি এত ফ্রাইড চিকেন ছিল, বা 10 বছর আগে কি আমরা তো পিৎজার দোকান ছিল আমাদের আশেপাশে, ছিল না। কিন্তু এখন তো আমরা ক্যাজুয়ালি আমরা বলি যে না, আমরা চাইলেই পারবো। তো আর্লি চাইল্ডহুড এই এরিয়াটা তো আমার মনে হয় যে আমরা যদি একটা আমার মনে হয় যে মানুষের অ্যাওয়ারনেস বাড়বে, এবং সেই রেশিওর জায়গাটা নিয়েও খুব বেশি দূরে না, খুব তাড়াতাড়ি আমরা হয়তো ওই জায়গাটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা আপা, আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, মানে গল্প করতে করতে আসলে আমরা 1 ঘন্টা সময় পার করে দিলাম। আমি আপনার কাছ থেকে অ্যাজ এ প্রফেশনাল এক্সপার্ট একটু জানতে চাই, প্যারেন্টিং এর ক্ষেত্রে যে বাচ্চার আসলে এই যে আমরা প্রতিকূল শৈশব কালগুলো নিয়ে কথা বললাম, যে কোনগুলো একটি বাচ্চাকে ইফেক্ট করতে পারে, অ্যাজ এ প্যারেন্ট আসলে একজন প্যারেন্ট তার বাচ্চার জন্য আসলে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখবে মোটা দাগে, যে কোন কোন বিষয়গুলো আসলে করলে মোটামুটি সে আসলে খুব একটা মানসিক ক্ষতি তার না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, এটা যদি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে যে ওর সোশ্যাল ইন্ডিকেটর গুলো বোঝা, যে ওইটা ঠিক মতো ডেভেলপ করছে কিনা, 4 মাসে ওর সোশ্যাল স্মাইলটাও দিচ্ছে কিনা, বা অন্যের দিকে তাকাচ্ছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, আই কন্ট্যাক্ট করছে কিনা, এবং সে বাবা মা থেকেও, বাবা মা তো আছে তার লাইফে, এছাড়া আর 2-1 অ্যাডাল্টের সাথে সে কমফোর্টেবলি মিশে কিনা, তার সেপারেশন এনজাইটিটা কেমন। আর যদি দেখে যে সেপারেশন এনজাইটি অনেক হাই, এটা একটা রেড ফ্ল্যাগ, এটা হচ্ছে মাথায় রাখতে। 3 বছরের বাচ্চা সহজেই একটা স্কুলে 3 থেকে 7 দিনের মধ্যে তার অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা, সে যদি সেটা না হয়, সেই জায়গাতে তার একটা সমস্যা আছে, সেটা বোঝা। এরপরে হচ্ছে যে ইমোশনালি বাবা মার যেটা করণীয়, আমি খুব প্রেফার করি যে ইমোশনালি তাদেরকে ব্লক না করা, তারা যাতে তাদের ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারে, সেটা ছবি এঁকে হোক, ভাষা দিয়ে প্রকাশ করে হোক, বা যে কোনো ভাবে তাদেরকে ওই ফ্রিডমটা যদি দেওয়া হয়, এইটাই মানে যথেষ্ট ছোট বাচ্চাদের জন্য। জি,
তো এই যে ইমোশনাল যেটা ব্লকের কথা আপনারা বলছেন, যে অনেক সময় দেখবেন যে স্কুলেও টিচার বলে দিচ্ছে যে না তোমাকে সবুজ রঙেরই পাতা আঁকতে হবে, তোমাকে মাছ নীল রঙেরই আঁকতে হবে। এই যে বাচ্চার ক্রিয়েটিভিটির জায়গাগুলোকেও কিন্তু আমরা অনেক সময় ব্লক করে দিই, এবং বাবা মাও কিন্তু সে অনুযায়ী বলে যে না না তুমি গোলাপি রং এঁকেছো কেন, তুমি ব্লু কেন আঁকলে না মাছটি। তো এই জায়গাগুলো তো আসলে আমাদের মনে হয় বাচ্চাদের ওইটুকু স্বাধীনতা আসলে থাকা দরকার, যেন তারা তাদের ক্রিয়েটিভিটি তাদের ইমাজিনেশনটাকে আসলে ঠিক মতো রিফ্লেক্ট করতে পারে। একদম একদম, মানে ক্রিয়েটিভিটির জায়গাতে তো গাইড সে এক্সপ্রেস করছে, সেখানে তাহলে আমার এক্সপেকটেশন একেবারেই তার নিজের তাতে হবে আর কিছু কানেকশনটা মনে হয় একটু ঝামেলা করেছিল আপা, আমি শুনতে পাইনি আপনাকে মাঝে। জি জি, না এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জি এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রায় আমরা শেষের দিকেই, তো জাস্ট একটি কথাই বলবো যে অনেক সময় বাবা মারা মনে করেন যে ঝগড়া ঝাঁটি হোক যাই হোক, কিন্তু একসাথে থাকলে বাচ্চার জন্য ভালো, এই জন্য তারা ডিভোর্সের দিকে যান না, সেপারেশনের দিকে যান না। কিন্তু আবার একই সময় দেখা যাচ্ছে যে বাবা মার যেহেতু মনোমালিন্য হচ্ছে, সেটি একটি শিশুকে আসলে অনেক বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বাবা মাও বুঝতে পারছেন না আসলে কি করবেন। তো এই ক্ষেত্রে আসলে আপনি মানে কি মনে করেন কোনটি শিশুর জন্য, মানে দুটোই আসলে ভালো নয়, বাবা মাকে সে পাচ্ছে না, আবার বাবা মাকে একসাথে দেখেও যদি সে ক্রমাগত ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি দেখে, সেটিও তার জন্য ভালো নয়। এক্ষেত্রে আসলে কিভাবে ব্যালেন্সটা করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে এখানে আর দ্বিতীয় কোনো থট না দিয়ে একেবারে ডিরেক্ট প্রফেশনাল হেল্প যাওয়া। এখানেও আমাদের একটা মানে কি বলবো যে হেজিটেশন কাজ করে, আমরা ম্যারেজ কাউন্সিলরদের কাছে যেতে চাই না, এবং কাউন্সিলিং এর ক্ষেত্রে অবশ্যই জেনে যাওয়া উচিত যে তার যে কাউন্সিলরের কাছে আমি যাচ্ছি তার এক্সপার্ট এরিয়া কোনটা, সে কোন এরিয়া নিয়ে কাজ করতে এক্সপার্ট। সবাই কিন্তু সব এরিয়ার এক্সপার্ট না, কেউ হয়তো কাপল কাউন্সিলিং এক্সপার্ট, কেউ ম্যারেজ কাউন্সিলিং এক্সপার্ট, কেউ প্যারেন্টিং এক্সপার্ট। সো সেটা বুঝে সেই ধরনের কারো কাছে যেতে হবে, এবং যাওয়ার পরে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে দেখা যায় যে ৮০% প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। এক্সট্রিম লেভেলে যদি কিছু হয়ে থাকে, যেখানে আসলে যেমন ধরেন ড্রাগ এডিকশনের কেস যদি থাকে, যেটাতে আসলে কোনো ধরনেরই কোনো আমরা কম্প্রোমাইজে যেতে পারছি না, এই ধরনের জায়গাগুলোতে, বা খুব সিভিয়ার কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারও যদি থাকে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় সেপারেশনে যাওয়াটাই ভালো হবে সন্তানের জন্য। আর যেগুলোকে আসলে ম্যানেজ করা সম্ভব, যেগুলোর জন্য সাইকোলজিক্যাল সেশন গুলো হেল্প করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়া ভালো, এবং পরবর্তীতে তারা লিগালি সেপারেট হতে পারে। রাইট, থ্যাংক ইউ আপা। আমার জাস্ট লাস্ট একটি কমেন্ট আমরা নিব, তারপরে আমরা আজকের আলোচনা শেষ করব। ফাহিন রহমান উনি বলেছেন, there is a large number of people, specifically our previous generation, who still have difficulties in understanding how mental issues such as depression could even lead to someone taking their own life. How do you suggest a child hence strike a discussion of their mental health problems with their parents? কিভাবে একটি বাচ্চা আসলে তার মেন্টাল হেলথ ইস্যুস গুলো তার প্যারেন্টস এর সাথে ডিসকাস করতে পারে? কারণ আলটিমেটলি দেখা যাচ্ছে যে এগুলো ডিসকাস না করতে করতে একটা সময় সে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিচ্ছে, স্পেশালি মানে যখন তারা একটি টিন বয়সে থাকছে বা একটু বড় হচ্ছে, কোন একটা কমপ্লিকেশন তাদের মধ্যে হচ্ছে, এই শেয়ার না করে করে কিন্তু তাদের প্রবলেম গুলো আসলে বেড়ে যায়। তো আসলে এক্ষেত্রে আসলে একটি বাচ্চা কিভাবে তার বাবা মার সাথে শেয়ার করতে পারে বলে আপনি মনে করেন? প্রথম যে বিষয়টা, আমি এই জন্য কোয়েশ্চেনটা দুইবার পড়ছিলাম, যে আমরা কখনোই আশা করি না যে যখন আমরা বড়রা আসলে স্ট্রাগল করি যে আমরা কোথায় কথা বলবো, কিভাবে বলবো, সো উই ক্যান নট এক্সপেক্ট আ চাইল্ড টু টক অ্যাবাউট ইট, স্টার্ট দ্য ডিসকাশন। এই জায়গাতে কিন্তু প্যারেন্টস এর রোলটাই অনেক ইম্পর্টেন্ট। আমি বলবো যে প্যারেন্টসকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যদি প্যারেন্টস একদমই আনঅ্যাওয়্যার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে হেল্প করার ক্ষেত্রে আমরা খুব একটা কোনো সুযোগ দেখছি না, বিকজ বাচ্চা যে ডিপ্রেশনে ভুগছে বা তার যে ডিপ্রেশন আছে বা সে যে ইমোশনালি ডিস্টার্ব, এই জিনিসটা হয়তো সে নিজেই বুঝতে পারবে না, বা তার প্যারেন্টই হয়তো বা তার ইমোশনাল ডিস্টারবেন্সের কারণ।
কিন্তু সেই বাচ্চা ভাবছে আম্মু তো আম্মুর কথা আমি কিভাবে বলবো বা আব্বুর কথা আমি কিভাবে বলবো। যেহেতু আমাদের স্কুলেও এই ধরনের সোশ্যাল সাপোর্ট গুলো বা সোশ্যাল ওয়ার্কার কেউ নাই যারা কিনা এই এরিয়াটাকে ডিল করবেন বা এগুলো নিয়ে কথা বলবেন, সো ওই জায়গাতে আমার মনে হয় যে প্যারেন্টস এর রোল অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা ইউজুয়ালি করি যে স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং যখন হয়, আমরা প্রেফার করি যে টিচাররা তখন প্যারেন্টস টিচার্স মিটিং এ যদি এই এরিয়াগুলো নিয়ে প্যারেন্টসদেরকে হেল্প করেন, কথা বলেন, স্কুলেও যদি সেটা অবজার্ভ করে থাকে, এখানে কিন্তু প্যারেন্টসকেই আসলে ইন্টারভেনশনটা দিতে হবে, তাকেই কিন্তু বলতে হবে যে সে যাতে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে। আমি একদমই আশা করছি না বা বলছি না, কারণ এইটা ওই শিশুটির জন্য আরেকটা প্রেশার হয়ে যাবে যদি তাকেই বলা হয় বা তাকেই যদি আমরা শেখাতে চাই তুমি গিয়ে কনভারসেশনটা স্টার্ট করবে উইদাউট প্যারেন্টস ইন্টারভেনশন। প্যারেন্টকে কোনো ইন্টারভেনশন না দিয়ে আমি বাচ্চাকে যতই শেখাই না কেন, ঘটনা কিন্তু ঘটবে যে আপনার ওই ইস্যুর মতো। ইউনিভার্সিটির স্টুডেন্ট এসে যখন বললো যে মাকে বলতে গিয়েছি, মা উল্টা আমারই দোষ ধরছে। তো এখানে প্যারেন্টস এর ইন্টারভেনশন সবচাইতে আগে জরুরি। তার মানে সন্তানের সাথে বন্ধু ভাবাপন্ন হওয়াটা আসলে এখনকার সময়ের জন্য একটি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাবা মা যদি বন্ধু ভাবাপন্ন হয় তাহলে সন্তানের আসলে অনেক সমস্যাই সেটা বাবা মার সাথে শেয়ার করতে পারবে। তো আমার মনে হয় আমাদের ডিসকাশন একটা জিনিস বলতে চাই। জি শিওর, জি শিওর। বন্ধু শব্দটাও আমি ব্যবহার করতে চাই না আসলে, বাবা মা বাবা মাই, এই জন্য বলছি বন্ধু 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 হওয়া সম্ভব না বাবা মার, জি হওয়া কখনোই সম্ভব না। সেই জায়গাতেও কিন্তু এই ডিফারেন্স গুলো আমরা অনেক সময় বুঝি না যে কোনটা আসলে বন্ধু বা বন্ধু ভাবাপন্ন। খোলামেলা কথা বলবার মতো একটা পরিবেশ যাতে করে আমার সন্তান আমার সাথে তার সবচাইতে প্রয়োজনীয় বিষয়গুলো বা যেই বিষয়গুলো সে পৃথিবীর আর কারোর সাথে ডিসকাস করতে পারবে না, আমি যাতে ফার্স্ট পারসন হই যে সে আমার সাথে ডিসকাস করতে পারে। তার মানে কিন্তু এটা একদমই না যে আমাকে বন্ধু হয়ে যেতে হবে। রাইট, কিন্তু এমন একটি সম্পর্ক থাকবে যেন আমি তার সমস্যাটা শুনতে পারি বা তার সমস্যা শুনতে জাজ করব না, এই কনফিডেন্সটা তার আমার উপরে থাকতে হবে। আর আমাকে পারসনও হতে হবে তার জন্য যে সে যাতে কমফোর্টেবল ফিল করে। রাইট, হুট করে, এবং এটা কিন্তু একদিন হবে না, এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে এই কনফিডেন্স আসলে গ্রো করবে। আমি যদি জাজমেন্টাল হয়ে কোনো রিঅ্যাকশন কখনো দিয়ে ফেলি, সেকেন্ড টাইম কিন্তু আমার সন্তান আর আমার কাছে আসবে না কোনো কথা শেয়ার করতে। রাইট রাইট। তো এই বিষয়টা আমাদের, যেটা আমি আগে বলেছি যে আসলে প্যারেন্টিংটা একটা শেখার বিষয়, এটা আসলে এমনি এমনি আসলে আমরা জানবো না, বুঝবো না। কাজে আমরা যারা প্যারেন্ট আছি তারা আসলে আমার মনে একটু গুগলে সার্চ দিয়ে বোধহয় আজকে হয়তো প্রথম দিন হতে পারে যেদিন আমরা প্রথম একটু শুরু করতে পারি যে আমার প্যারেন্টিং এর কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো একটু খুঁজে বের করা, নিজেকে শোধরানো এবং সন্তানের সাথে আরো বেশি সম্পর্কটিকে সহজ করে তোলা। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা আরো একদিন বসবো, কারণ আরো অনেক প্রশ্ন আসছে, কমেন্ট আসছে, সেটি আমরা হয়তো বা অন্য কোনো দিন আরো একটি ডিসকাশনের মাধ্যমে আমরা শুনতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। লাইট আওয়ার উইথ ওয়ারাতে আমরা নেক্সট বৃহস্পতিবার আবারও চলে আসবো অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মিশু আপা, করবার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক বিজি স্কেডিউল, আমি এর মধ্যে আপনি যে আমি বলার সাথে সাথে আপনি সময়টি বের করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আঞ্জুমান পারভিন আপা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ। জি, শুভরাত্রি সবাইকে।